জয় হিন্দ। দেখো, আজকের ক্লাসে আমরা গ্রুপ ডির যে পরীক্ষাটা চলছে সেটারই 14 তারিখের সেকেন্ড শিফট আর থার্ড শিফটের যে জেনারেল সায়েন্সের প্রশ্নগুলো এসেছিল সেগুলো ডিসকাস করব। কেমন? ফার্স্ট শিফটের ভিডিও অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে, তোমরা যারা যারা ক্লাসটা দেখোনি ওই ক্লাসটা দেখে নিও। আর এই ক্লাসটাকেও তোমরা শুরু থেকে শেষ অবধি দেখো। এতে কি হবে, যে প্রশ্নগুলো আসছে সেগুলো তো তুমি জানতে পারবে, প্লাস সেই টপিকটা রিলেটেড, মানে ওই টপিকে আর যেই সব জিনিসপত্র আছে যেগুলো তোমার পরীক্ষাতে জিজ্ঞেস করতে পারে সেগুলো আমি তোমাকে বলে দেবো। এতে কি হবে, তোমার একটা ফার্স্ট রিভিশনও হয়ে যাবে, তাই না? তো চলো শুরু করা যাক। দেখো, আজকে আমাদের প্রথম যে প্রশ্নটা আছে, বলছে নিম্নলিখিত কোন রাসায়নিক যৌগের আণবিক ভর 44 হয়, তাই তো? তো দেখো, এটা খুবই সোজা প্রশ্ন, অপশান নাম্বার বি তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, তাই না? দেখো, কার্বন ডাই অক্সাইড কী কী দেওয়া আছে, কার্বন আছে আর অক্সিজেন আছে। তো কার্বনের পারমাণবিক সংখ্যা 6, পারমাণবিক ভর হচ্ছে তোমার 12। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, পারমাণবিক ভর হচ্ছে 16, তাই তো? এবার তো এখান থেকে কার্বন একটাই যেহেতু আছে তো আমি 12 নিয়ে নিলাম, প্লাস অক্সিজেন দেখো দুখানা আছে, তো একটার যদি 16 হয় তো দুটোর কত হবে, 16 দুগুণি 32, তো 32 লিখে দাও। 12 আর 32 তোমার কত হয়, 44, এটাই তোমার কারেক্ট অ্যান্সার, তাই না? আর এটা একদম জানো তো, ওই তোমাদের নিশ্চিত অনুপাতের নিয়ম আছে না, যেটা জোসেফ প্রাউস্ট দিয়েছিল। জোসেফ প্রাউস্ট এই কার্বন ডাই অক্সাইডের উদাহরণই দিয়েছিল, যে কার্বন আর অক্সিজেন যে আছে এটা রিয়াকশনের আগে যা এদের আণবিক ভর থাকে, রিয়াকশন হওয়ার পর যে প্রোডাক্টটা তৈরি হয় সেটারও আণবিক ভর সমান থাকে। এটাই তো নিশ্চিত অনুপাতের নিয়ম, তাই না? তো ওখান থেকে ডিরেক্ট এই কোশ্চেনটা দিয়ে দিয়েছে, তাই না? দেখো, এই ধরনের প্রশ্ন না এখন মানে প্রতিদিনই ধরো একটা না একটা শিফটে পাওয়াই যাচ্ছে। তো এই ধরনের প্রশ্নগুলো করার জন্য তোমার মিনিমাম 1 থেকে 20 পর্যন্ত যে পরমাণু সংখ্যা আর পরমাণু ভার তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? তো চলো আমি তোমাকে আবার ফার্স্ট রিভিশন করে দিচ্ছি। যারা জানো তাদের তো রিভিশন হয়ে যাবে, আর যারা জানো না তারা পারলে খাতায় লিখে নিও, মনে করে নিও, কিন্তু মনে রেখো, কেমন? চলো দেখো, পিরিয়ডিক টেবিলে না সবার প্রথম যে পরমাণুটা আছে সেটা হচ্ছে তোমার হাইড্রোজেন, ঠিক আছে? এর চিহ্ন হচ্ছে তোমার এইচ, পারমাণবিক সংখ্যা 1, পারমাণবিক ভর হচ্ছে তোমার 1, ঠিক আছে? এটা 1 নাম্বার। 2 নম্বরে তুমি মনে রাখবা হিলিয়াম, ঠিক আছে? হিলিয়ামের পারমাণবিক সংখ্যা তোমার 2, পারমাণবিক ভর হচ্ছে 4। 3 নম্বরে মনে রাখবা লিথিয়াম, ঠিক আছে? Li। লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, পারমাণবিক ভর হচ্ছে 7, কেমন? 4 নম্বরে মনে রাখবা হচ্ছে কী নাম যেন, বেরিলিয়াম, ঠিক আছে? বেরিলিয়াম, এর পারমাণবিক সংখ্যা 4, পারমাণবিক ভর হচ্ছে তোমার 8। 5 নম্বরে মনে রাখবা বোরন, ঠিক আছে? বোরনকে বি দিয়ে দেখানো হয়, এর পারমাণবিক সংখ্যা 5, পারমাণবিক ভর হচ্ছে তোমার 11, ঠিক আছে? তারপরে দেখো, এক সেকেন্ড, 5 হয়ে গেল। এবার 6 নম্বরে কী আছে বলো তো, কার্বন, ঠিক আছে? 6 নম্বরে হচ্ছে তোমার কার্বন, পারমাণবিক সংখ্যা 6, পারমাণবিক ভর 12। 7 নম্বরে আছে তোমার নাইট্রোজেন, পারমাণবিক সংখ্যা 7, পারমাণবিক ভর 14। 8 নম্বরে আছে তোমার কী নাম যেন, অক্সিজেন, ঠিক আছে? পারমাণবিক সংখ্যা 8, পারমাণবিক ভর 16। অক্সিজেনের মনে রাখবা, এটা হচ্ছে সিলে আর প্রিস্টলে দুজন বৈজ্ঞানিক ছিল যে খোঁজ করেছিল। আর নাইট্রোজেন যে আছে এটার খোঁজ করেছিল রাদারফোর্ড, ঠিক আছে? এটাও মনে রাখবা। আচ্ছা, 8-এর পর তোমার 9 নম্বরে কী আছে জানো? 9 নম্বরে হচ্ছে তোমার ফ্লোরিন, ঠিক আছে? ফ্লোরিনকে এফ দিয়ে দেখানো হয়, যার পারমাণবিক সংখ্যা 9, পারমাণবিক ভর হচ্ছে তোমার 19। তবে ফ্লোরিনের পর 10 নম্বরে হচ্ছে তোমার নিয়ন, ঠিক আছে? Ni দিয়ে দেখানো হয়, এর পারমাণবিক সংখ্যা 10, পারমাণবিক ভর হচ্ছে 10-এর ডবল কত, 20, ঠিক আছে? তারপরে দেখো, তারপরে হচ্ছে তোমার 10 হয়ে গেল। 11 নম্বর, 11 নম্বর পরমাণু হচ্ছে তোমার সোডিয়াম। সোডিয়ামকে তোমার Na দিয়ে দেখানো হয়, এর পারমাণবিক সংখ্যা 11 আর পারমাণবিক ভর হচ্ছে 23, ঠিক আছে? তারপর দেখো 12 নম্বরে আছে তোমার ম্যাগনেসিয়াম, ঠিক আছে? ম্যাগনেসিয়ামকে Mg দিয়ে দেখানো হয়, আর এর পারমাণবিক ভর 12 আর পারমাণবিক সংখ্যা 12, পারমাণবিক ভর হচ্ছে তোমার 24। 13 নম্বরে আছে তোমার অ্যালুমিনিয়াম, ঠিক আছে? অ্যালুমিনিয়ামকে Al দিয়ে দেখানো হয়, এর পারমাণবিক সংখ্যা 13, পারমাণবিক ভর হচ্ছে তোমার 27, কেমন? 13-র পর 14 নম্বর, 14 নম্বরে হচ্ছে তোমার সিলিকন, ঠিক আছে? সিলিকনকে Si দিয়ে দেখানো হয়, এর পারমাণবিক সংখ্যা 14, পারমাণবিক ভর হচ্ছে 28, ঠিক আছে? তারপর 15 নম্বরে হচ্ছে তোমার ফসফরাস। ফসফরাসকে তোমার P দিয়ে দেখানো হয়, এর পারমাণবিক সংখ্যা 15, পারমাণবিক ভর হচ্ছে তোমার 31, ঠিক আছে? তারপরে দেখো 15 হয়ে গেল। এবার 16 নম্বর, 16 নম্বরে মনে রাখবা আছে তোমার সালফার, ঠিক আছে? এর পারমাণবিক সংখ্যা 16, পারমাণবিক ভর হচ্ছে তোমার 32। 17 নম্বরে মনে রাখবা এর হচ্ছে কী আছে না, 17 নম্বরে ক্লোরিন, ঠিক আছে? ক্লোরিন, পারমাণবিক সংখ্যা 17, পারমাণবিক ভর হচ্ছে 35.5, ঠিক আছে? তারপর হচ্ছে 18 নম্বর, 18-তে কী আছে বলো তো, আর্গন, ঠিক আছে? আর্গনকে Ar দিয়ে দেখানো হয়, পারমাণবিক সংখ্যা 18, পারমাণবিক ভর 40। 19 নম্বরে আছে তোমার পটাশিয়াম। পটাশিয়ামকে K দিয়ে দেখানো হয়, পারমাণবিক ভর 19, পারমাণবিক সংখ্যা 40, ঠিক আছে? 20 নম্বরে মনে রাখবা আছে তোমার ক্যালসিয়াম।
ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা 20, পারমাণবিক ভর 40। তো এই 20টা তোমরা মনে রাখবা, এখান থেকে প্রতিদিনই প্রশ্ন আসছে, বুঝতে পারলে? যেমন ধরো তোমাকে জিজ্ঞেস করে যদি নাইট্রাস অক্সাইড, যেমন আগের প্রশ্নটাতেই যায়, এটা মিটিয়ে দিচ্ছি, হ্যাঁ? দেখো দেখো নাইট্রোজেন ডাইঅক্সাইড দিয়েছে, এর পারমাণবিক সংখ্যা কত হবে বলতো? নাইট্রোজেনের আমি কি বললাম? পারমাণবিক সংখ্যা 7, পারমাণবিক ভর হচ্ছে 14। অক্সিজেনের কত হয়? পারমাণবিক সংখ্যা 8, পারমাণবিক ভর 16। তো নাইট্রোজেন তোমার দেখো একটাই আছে, তো 14 প্লাস অক্সিজেন কটা আছে? দুটা, একটার হচ্ছে 16, তাহলে দুটোর কত হয়ে যাবে? 32। তো 32 আর 14 কত হবে? 4 2 6, 3 আর 1 4, 46। ঠিক আছে, কার্বন মনো অক্সাইডের পারমাণবিক ভর আমাকে জানাবো তো কমেন্ট সেকশানে, ঠিক আছে? দেখি তোমরা কেমন পারো। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে যদি কোনো বস্তুর উপর প্রযুক্ত বল 1 নিউটন হয় এবং বলের দিকে অতিক্রান্ত দূরত্ব তোমার 1 মিটার হয়, তবে কৃতকার্য কত হবে, তাই তো? তো কৃতকার্যের ফর্মুলা কি হয়? ডাব্লু সমান সমান এফ এস কস থিটা, তাই তো? কস থিটা। এবার দেখো আমাকে এফ কত দিয়ে দিচ্ছে? 1 নিউটন, তো এখানে 1 রেখে দাও, ইন্টু এস কত আছে? 1 মিটার, তো 1 রেখে দাও। এবার দেখো কস থিটার মান তো আমাকে দেওয়া নাই, তো কস থিটার মান যেহেতু দেওয়া নাই, যেহেতু দুজন একই দিকে চলছে না, সমান্তরাল আমি ধরে নিলাম। যখন মনে রাখবা, যদি তোমাকে প্রশ্নে যদি কোনো অ্যাঙ্গেল না দেওয়া থাকে, ঠিক আছে, তাহলে কস থিটার মান অটোমেটিক 0 ডিগ্রি ধরে নিবা, ঠিক আছে? আর কস 0 ডিগ্রির মান কত হয়? 1 হয়। তো 1 1 1 গুণ করলে কত হবে? 1 জুল। এটাই তোমাদের কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার বি যারা যারা করে এসছো একদম ঠিক আছে, তাই না? দেখো কৃতকার্যের ব্যাপারে যদি বলি না, কৃতকার্যের সংজ্ঞা কী জানো? বল লাগিয়ে কোনো বস্তুকে যদি বলের দিকেই মানে স্মরণ করানো হয়, সেটাকে আমরা কি বলি? কৃতকার্য বলি। মনে রাখবা কৃতকার্য যে আছে না, এটা হচ্ছে তোমার বল ও স্মরণের মানে স্কেলার গুণফল, মানে কি ডট প্রোডাক্ট, ঠিক আছে? বল ও স্মরণের স্কেলার গুণফল, ঠিক আছে? স্কেলার গুণফল। আর স্কেলার গুণফলকে আমরা কীভাবে জানি? ডট প্রোডাক্ট, তাই তো? ডট প্রোডাক্ট, কেমন? এটা মনে রাখবা। তারপর দেখো এই যে কার্য আছে, কার্যকে তো ডাব্লু দিয়ে চিহ্নিত করা হয়, প্রত্যেকেই জানো। এবার যদি এটার যদি আমি মানে দেখো কার্য সমান সমান কি এফ এস কস থিটা হয়, তো কার্যকে আমরা এইভাবে লিখতে পারি, এফ এর জায়গায় আমরা নিউটন লিখতে পারি, আর স্মরণের জায়গায় আমরা কি মিটার লিখতে পারি। তো আমরা এটা বলতে পারি যে কার্যের একটা মান হচ্ছে কি নিউটন মিটার। এর যদি তোমাকে ডাইমেনশন বের করতে, তাহলে তুমি কী করবে? দেখো এই যে বল যে আছে, বলের ফর্মুলা কি হয়? কেজি। বল মানে কি ভর ইন্টু ত্বরণ, মানে হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? সেকেন্ড স্কোয়ার। আর তোমার মিটার এখানে আছেই, মানে আরেকটা মিটার আছে, তো ইন্টু যদি মিটার করে দিই তাহলে কত হয়ে যাবে? দেখো তো কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, তাই তো? এটাই তোমার ডাইমেনশন হয়ে যাবে। এবার তো কার্য কি? বল আর ইসের স্কেলার গুণফল, তার মানে তুই বলতে পারো কার্য কি একটা স্কেলার রাশি, তাই তো? স্কেলার রাশি, তাই না? স্কেলার রাশি, এটা বলতে পারো। আচ্ছা তোমাকে যদি জিজ্ঞেস করে যে এসআই পদ্ধতিতে কার্যের একক কী, তুমি কী বলবা? জুল, তাই তো? তোমাকে যদি জিজ্ঞেস করে সিজিএস পদ্ধতিতে কার্যের একক কী, তাহলে তুমি কী বলবা? এটা হচ্ছে তোমার আর্গ, ঠিক আছে? অনেক সময় জিজ্ঞেস করে যে 1 জুল সমান সমান কত আর্গ, তুমি কী বলবা বলো তো? এক সেকেন্ড। 1 জুল হচ্ছে তোমার 10⁻7 আর্গ, ঠিক আছে? আর তোমাকে যদি জিজ্ঞেস করে 1 অর্গ সমান সমান কত হয়, তো তুমি কী বলবা? 10⁻⁻7 জুল, ঠিক আছে? এবার যদি তোমার কার্যের উদাহরণ দেয়, তো তুমি কী বলবা? লাঙল টানা, কাঠ কাটা, বা ধরো তুমি টেবিলকে ধাক্কা দিচ্ছ, সেটা তোমার কি কার্যের উদাহরণ হয়ে গেল। এবার অনেক সময় তোমাকে জিজ্ঞেস করে কার্য শূন্য কখন হতে পারে, তো দেখো এফ এর মান যদি শূন্য হয়ে যায় তাহলে কার্যের মান শূন্য হয়ে যাবে। যদি এস এর মান তোমার শূন্য হয়ে যায় সেক্ষেত্রেও কার্যের মান শূন্য হয়ে যাবে। কস থিটার মান যদি 90 ডিগ্রি হয়ে যায় সেক্ষেত্রে তোমার কার্যের মান কী হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। এবার এফ এর মান শূন্য হওয়ার কথার অর্থ কী? মানে তুমি কোনো জিনিসকে ধাক্কা দিচ্ছ না, তো তোমার কার্যের মান তো শূন্য হবে না। বল যদি প্রয়োগ না করো তো কার্য হবে না। এবার এস এর মান শূন্য। এবার ধরো তুমি বল প্রয়োগ করছো কিন্তু কোনো স্মরণ হচ্ছে না, যেমন দেওয়ালকে তুমি ধাক্কা দিচ্ছ, বল প্রয়োগ করছো কিন্তু স্মরণ হচ্ছে না, তার মানে কি কার্য হবে না। এবার তুমি ধরো অনেকক্ষণ ধরে বসে পড়াশোনা করছো, দিয়ে তুমি বললে যে আজকে আমি অনেক পড়ে নিয়েছি, অনেক কাজ হয়ে গেছে, কিন্তু ফিজিক্সের ভাষায় কী বলবে? তোমার কোনো স্মরণ হয়নি, মানে তুমি কোনো কাজই করোনি, ঠিক আছে? তো এই জিনিসটা মনে রাখবা। একটা জিনিস মনে রাখবা, কার্য যে আছে এ তোমার পজিটিভ হতে পারে, এ তোমার নেগেটিভ হতে পারে, এ তোমার শূন্যও হতে পারে। পজিটিভ কখন হয় বলতো? যখন বল আর স্মরণ তোমার একই দিকে হয়, ঠিক আছে, তখন তোমার পজিটিভ। যেমন এইদিকে দেখো কী বলছে, প্রযুক্ত বল এত নিউটন আর বলের দিকে অতিক্রান্ত দূরত্ব, তো এটা তোমার কী হয়ে যায়? একটা পজিটিভ ওয়ার্ক হয়ে যাচ্ছে। নেগেটিভ ওয়ার্ক কী হবে? ধরো যেদিকে তুমি ধাক্কা দিচ্ছ তার বিপরীতে তোমার স্মরণ হচ্ছে, সেই ক্ষেত্রে তোমার
কৃতকার্য কী হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। আর এটা কখন হয় জানো, যখন ঘর্ষণ বলের প্রয়োগ করা হয় তখন, মানে ঘর্ষণ বল দ্বারা যে কৃতকার্য হয় সেটা অলওয়েজ তোমার নেগেটিভ হয়। আর শূন্য তো বলেই দিলাম, যদি এফ এর মান 0, এস এর মান 0 বা কস থিটার মান 90 ডিগ্রি হয়ে যায়, সেক্ষেত্রে তোমার কী হয়ে যাবে, কার্যের মান শূন্য হয়ে যাবে। আচ্ছা, অনেক সময় তোমাকে জিজ্ঞেস করে, মানে একটা ফর্মুলা হয় কি, এটা তো একটা ফর্মুলা আছে, ডাব্লু সমান সমান এফ এস কস থিটা। যদি তোমাকে ধরো উচ্চতা দিয়ে দিল, ঠিক আছে, উচ্চতা, বা তুমি ধরো সিঁড়িতে উঠছো, এরকম যদি কোনো প্রশ্ন নিউমেরিক্যাল দিয়ে দেয়, সেক্ষেত্রে তুমি কার্যের মান কী লিখবে জানো, ডাব্লু সমান সমান এম জি এইচ। এবার তুমি বলবা এম জি এইচ তো পোটেন্সিয়াল এনার্জির ফর্মুলা, এটা অবশ্যই পোটেন্সিয়াল এনার্জির ফর্মুলা, কিন্তু যখন কোনো উচ্চতা বা সিঁড়িতে কাজ করা হয় না, সেক্ষেত্রে এমজিএইচ ফর্মুলাটাই ইউজ করতে হয়। যেমন ধরো তোমাকে এরকম বললো, এক সেকেন্ড, ধরো তোমাকে এরকম বললো যে ধরো একজন ব্যক্তি আছে, ঠিক আছে, আমি বললাম সুরেশ আছে ধরো, ঠিক আছে, ও ধরো 60 কেজির একটা, মানে কি বলবো, কোনো বস্তু নিয়ে 2 মিটারের উঁচু সিঁড়ি আছে আর 15টা সিঁড়ি চড়লো, ঠিক আছে, উপর, মানে 15টা সিঁড়ি চড়ে উপরে উঠলো। তাহলে এর দ্বারা কৃতকার্য কী হবে, যদি জিজ্ঞাসা করে কী বলবা, এমজিএইচ, এমজিএইচ। এম এখানে কত হয়ে যাবে, 60 হয়ে যাবে, জি এর মান তো 10 হয়, তাই তো। এবার এইচ দেখো কত হবে বলো, 2 মিটারের 15টা সিঁড়ি আছে, ঠিক, তো 2 মিটারে যদি 15টা সিঁড়ি হয়, টোটাল কতটা হবে, 15 দুগুণি 30 ইউনিট, মানে 30 মিটারের উপরে উঠেছে। তো দেখো 6 3 18 আর 3টা শূন্য, এত জুল তোমার কী হয়ে যাবে, কৃতকার্য হয়ে যাবে, ঠিক আছে। তো সবসময় মনে রাখবা, যদি মানে কোনো সিঁড়িতে বা উঁচু জায়গায় উঠতে যদি কৃতকার্য জিজ্ঞেস করে, সেক্ষেত্রে তোমার এমজিএইচ ফর্মুলা হবে। কেন এই কথাটা বললাম জানো, কারণ এখান থেকে তোমার অলরেডি প্রশ্ন এই গ্রুপ ডিতেই তোমাদের দিয়ে দিয়েছে, এই যে 3 তারিখ থেকে যে এক্সাম শুরু হয়েছে না, ওর মাঝখানে কোনো 3-4টা শিফটে তোমাকে এরকম প্রশ্ন দিয়েছিল, কেমন, তো এই জিনিসগুলো তোমরা মনে রাখবা। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে একটি উত্তল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 2 একক এবং দর্পণের সামনে রাখা বস্তুর দূরত্ব 3 একক। দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করুন, তাই তো। তো দেখো, প্রতিবিম্ব বার করার জন্য ফর্মুলা কি ইউজ করব, 1/f সমান সমান 1/v প্লাস 1/u, তাই তো। এবার দেখো, আমাকে এখানে প্রশ্নে কী কী দেওয়া আছে, আমাকে দেওয়া আছে বক্রতা ব্যাসার্ধ 2 একক, মানে সেন্টার অফ কার্ভেচার আমাকে দেওয়া আছে 2, বস্তুর দূরত্ব মানে ইউ আমাকে দেওয়া আছে 3, তো বস্তু সবসময় কী হয়, অলওয়েজ নেগেটিভ হয়, তো -3 হয়ে যাবে এটা। এবার দেখো, আমাকে ভি বার করতে হবে, ঠিক, ভি আমাকে বার করতে হবে, কিন্তু এখানে দেখো এফ তো আমাদের দেওয়া নাই, তো এফ আমাকে আগে বার করতে হবে। আমরা কি জানি যে ফোকাস দূরত্ব যেটা আছে সেটা তোমার, মানে সেন্টার অফ কার্ভেচার যেটা হয়, ঠিক আছে, বক্রতা ব্যাসার্ধ, সেটা ফোকাস দূরত্বের দ্বিগুণ হয়, ঠিক। তো ফোকাস দূরত্বে যদি দ্বিগুণ হয়, তার মানে সেন্টার অফ কার্ভেচার যদি 2 হয়, তাহলে ফোকাস দূরত্ব তোমার কত হয়ে যাবে, 1 হবে না। তবেই তো এটা আমরা বলতে পারবো যে সেন্টার অফ কার্ভেচার মানে বক্রতা ব্যাসার্ধ ফোকাস দূরত্বের দ্বিগুণ হয়। তার মানে ফোকাস দূরত্ব যদি 1 হয়, তবেই তোমার সেন্টার অফ কার্ভেচার 2 হতে হবে, তাই তো। তো এখান থেকে আমরা এফ এরও মান পেয়ে গেলাম। ব্যাস, এখানে তুমি এবার মান রাখো, অ্যান্সার বার করো। দেখো, আমাকে 1 মানে ভি এর মান আমাকে বার করতে হবে, ঠিক। তো আমি 1/ইউটাকে এই সমান সমানের এই পারে নিয়ে চলে আসি। তো এই পারে নিয়ে আসলে কী হবে, দেখো 1/ভি সমান সমান, এখানে তো 1/এফ আছে, 1/এফ, এটা দেখো এদিকে প্লাস চিহ্ন আছে, তো সমান সমানের এই পারে আসলে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, -1/ইউ। ব্যাস, এখানে তুমি এবার মান রাখো আর অ্যান্সার বার করো। দেখো 1/ভি আমাকে বার করতে হবে, সমান সমান এফ এর মান কত আছে, দেখো 1 আছে, তো নিচে যদি আমি 1 রাখি, তো 1 আর 1 তোমার একই হয়ে যাবে, তাই তো। তো এটা 1 হয়ে গেল। এবার দেখো এখানে মাইনাস আছে না, ইউর মান কি আছে, -3, তো ইউর জায়গায় আমি যদি -3 রাখি, তো মাইনাস আর মাইনাসে তোমার কি প্লাস হয়ে যাবে, তাই আমি এখানে +1/3 লিখে দিচ্ছি, বুঝতে পারলে তো। তো 1/ভি, 1/এফ এর মান 1 আছে, আর 1/ইউর মান 1/3 হয়ে গেল। ব্যাস, এটাকে তুমি সলিউশন করো, 3 একে 3 আর 1 4, তো 1/ভি সমান সমান কত হচ্ছে, 4/3। এখান থেকে আমি যদি ভি এর মান বার করি, তো কী করবো, কোনাকুনি গুণ করো, V4 সমান সমান 3, তাই তো, V4 সমান সমান 3। এখান থেকে যদি আমাকে ভি বার করতে হয়, তাহলে কী করতে হবে, 3 তো এখানে আছে, 4কে যদি আমি এই পারে নিয়ে আসি, তো নিচে চলে আসবে, তো 4 হয়ে গেল। এটা কত হবে, দেখো 4, সবার প্রথমে তো দশমিক নিব, একটা শূন্য আসবে, 4 7 28, 4 5 20, 0.75, 0.75 অপশান নম্বর বি কারেক্ট অ্যান্সার, তাই না। চল নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে নিম্নলিখিত কোন দুটি যৌগের আণবিক সংকেত সমান কিন্তু তাদের গঠন ও রাসায়নিক বৈশিষ্ট্য ভিন্ন হয়। তো এটার কারেক্ট অ্যান্সার তোমার বিউটেন আর হচ্ছে আইসোবিউটেন, ঠিক আছে। অপশান নাম্বার বি যারা যারা করে এসছো একদম কারেক্ট অ্যান্সার আছে। এই যে এই জিনিসটা দেখছো না, যে এমন কার্বনিক যৌগিক যাদের তোমাদের রাসায়নিক সংকেত সমান হয় কিন্তু তাদের গঠন এবং রাসায়নিক বৈশিষ্ট্য ভিন্ন হয়, এদেরকে কি বলা হয় জানো, আইসোমেরিক বলা হয়, ঠিক আছে, আইসোমেরিক,
ঠিক আছে, আইসোমেরিক। আর এই যে দুটো উদাহরণ দেখছো না, বিউটেন আর আইসোবিউটেন, এদের দুজনকে একসাথে বলা হয় আইসোমার, ঠিক আছে, আইসোমার। এটাতে কি হয়, দুজনের তো রাসায়নিক সংকেত সমান হয়। যেমন রাসায়নিক সংকেত কত, যদি বিউটেন ধরি, ঠিক আছে, বিউটেনের তোমার রাসায়নিক সংকেত কত, C4H10, তাই তো। কিন্তু এদের যে রাসায়নিক বৈশিষ্ট্য আছে বা এদের গঠন আছে এটা আলাদা হয়। যেমন তুমি বিউটেনের যদি ধরো, বিউটেনের তোমার কি হয়, এটা হচ্ছে একটা সরল শৃঙ্খলাযুক্ত হাইড্রোকার্বন, তাই তো, সরল শৃঙ্খলাযুক্ত হাইড্রোকার্বন, ঠিক আছে, হাইড্রোকার্বন। আর আইসোবিউটেন যে আছে না, এটা হচ্ছে তোমার কি শাখা প্রশাখাযুক্ত হাইড্রোকার্বন, ঠিক আছে, শাখা প্রশাখাযুক্ত, ঠিক আছে, শাখা প্রশাখাযুক্ত হাইড্রোকার্বন। কেমন? আর এদের দেখো, এই সরল শৃঙ্খলা, এই শাখা প্রশাখাযুক্ত, এদের রাসায়নিক বৈশিষ্ট্য গঠন আলাদা হলো, কিন্তু এদের সংকেত দেখো C4H10 দুটোরই তোমার কমন হয়, ঠিক আছে। এই জিনিসগুলো তোমরা মনে রাখবা। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে সূচের মাধ্যমে ওষুধ শরীরের সব অঙ্গে দ্রুত পৌঁছানোর জন্য কোন মাধ্যমে মানে ইঞ্জেকশনটা দেওয়া উচিত, তাই তো। তো দেখো এটা তোমরা নর্মালি তোমরা অ্যান্সার করে আসতে পারো, কিন্তু প্রবলেমটা কি জানো, প্রশ্নে সম্ভবত তোমাদের এই ইংলিশ নামগুলোই দেওয়া ছিল, ওই জন্য হয়তো একটু কনফিউশন হয়ে যাবে। বাকি তোমরা তো জানো যে ইঞ্জেকশন কোথায় দেওয়া হয়। দেখো যেখানে আমরা হাতকে মোড়াই, মানে কুনুয়ের ওই জায়গাটা ভাঁজ করি কি না, ওখানে দেখবা সবুজ সবুজ শিরার মতো থাকে না, তো ওখানে তো ইঞ্জেকশনটা পুশ হয়, তাই না। তো শিরার মধ্যে দিয়ে তোমার ইঞ্জেকশন পুশ করতে হয়, যেটাকে ইংরেজিতে কী বলা হয়, ইন্ট্রাভেনাস বলা হয়, তাই না। ভেন তো তোমার দেখো, ভেন মানে কি তোমার শিরা, আর আর্টারি মানে কি তোমার ধমনী। তো ভেন হিসাবেও তোমরা এখানে অ্যান্সার করে আসতে পারবা, ঠিক আছে। তো অপশন নাম্বার ডি যারা যারা করে এসছো একদম তোমাদের কারেক্ট অ্যান্সার আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে নিম্নলিখিতর মধ্যে কোনটি একটি অসমসত্ব মিশ্রণের সবচেয়ে উপযুক্ত উদাহরণ। অসমসত্ব মিশ্রণ কাকে বলে, যেটাকে আমরা খালি চোখে দেখতে পাই, তাই তো, মানে যে মিশ্রণের মধ্যে যে মিশ্রণে যেই জিনিসগুলো যুক্ত আছে, মিশে আছে, সেগুলোকে আমরা কি খালি চোখে দেখতে পাই, খালি চোখে তোমার কি হয়, দেখা যায়। তো এরকম দেখো, জল আর চিনির যে মিশ্রণ আছে, এটাকে আমরা যদি গুলানো মিশ্রণের মধ্যে চিনি কি দেখতে পাই, এটা তোমার অ্যান্সার হবে না। দেখো বালি আর জলের মিশ্রণ, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, কারণ বালিকে যদি জলের মধ্যে গোলাও সেটা কী হয়ে যাবে তোমার, আমরা দুটোকে জলকেও দেখতে পাবো বালিকেও দেখতে পাবো, মানে খালি চোখে দেখতে পাচ্ছি যে ওর মধ্যে যেই জিনিসটা মিশে আছে, তাই না। বাতাস তো হবে না, কারণ গ্যাসের মিশ্রণ। জল নুনের মিশ্রণ, এটাও তোমার অ্যান্সার হবে না। তো অপশন বি যারা যারা করে এসছো একদম কারেক্ট অ্যান্সার আছে। দেখো সমসত্ব মিশ্রণ যে আছে না, সমসত্ব মিশ্রণ কিন্তু দুই রকমের হয়, বুঝতে পারলে। একটাকে আমরা বলি সাসপেনশন, যেটাকে আমরা কি বলি, প্রলম্বন বলি, তাই তো, প্রলম্বন। আর একটা হয় তোমার কোলাইড, তাই তো, একটা হচ্ছে তোমার কোলাইড। এবার দেখো এই দুটোকে তোমরা কীভাবে মনে রাখবা, প্রলম্বনকে মনে রাখবা, মানে সাসপেনশনকে তুমি মনে রাখবা ড্রেনের জল দিয়ে, ঠিক আছে, ড্রেনের জল, কেমন। আর কোলাইড যে আছে এটাকে তুমি মনে রাখবা দুধ হিসাবে, কেমন, দুধ হিসাবে। এবার দেখো এই যে ড্রেনের জল, এটাকে যদি একটা গ্লাসের মধ্যে তুমি ড্রেনের জলকে নিয়ে নাও, আর ওটাকে যদি চামচ দিয়ে গুলিয়ে দাও, তাহলে তুমি কী দেখবে, যে ড্রেনের যে মানে ওখানে এই মানে জলের মধ্যে যেসব কণাগুলো আছে সেগুলো ভেসে বেড়াচ্ছে, তাই তো। তো যখন এটা ভেসে বেড়াবে, মানে গুলিয়ে দিলে এটা কি ভেসে বেড়ায়, ধরো কিছুক্ষণ তুমি রেখে দিলা, তো ড্রেনের জল কী হয়ে যাবে, যে কণাগুলো আছে ওর মধ্যে অশুদ্ধিগুলো, সেগুলো নিচে বসে যাবে, তাই না। তো প্রলম্বনে কী হয়, ওর যে মানে মিশ্রণের যেই মানে গুলে থাকা যে জিনিসগুলো আছে সেগুলো একটা টাইমের পর নিচে বসে যায়। আর একটা জিনিস মনে রাখবা, প্রলম্বনের যেই মানে কণগুলো হয় না, সেটা তোমার 10⁻⁻5 থেকে তোমার কি হয়, বড় হয়, বুঝতে পারলে। এই জন্য এটা খালি চোখে দেখা যায়। কিন্তু কোলাইডে কী হয় বলো তো, কোলাইডও একটা অসমসত্ব মিশ্রণ, কিন্তু এর যদি প্রকৃতির কথা জিজ্ঞেস করে, মনে রাখবা প্রকৃতি হচ্ছে এর সমসত্ব, ঠিক আছে, সমসত্ব। সমসত্ব কেন, কারণ এর দুধের মধ্যে কী কী কণা আছে সেটা কিন্তু তুমি খালি চোখে দেখতে পাবে না। এবার ধরো তুমি ওর মধ্যে একটা লাইট মারবা কি না, ধরো একটা এই গ্লাস আছে, কাঁচের গ্লাস, এর মধ্যে তুমি দুধ ভরে রেখেছো, দুধের মধ্যে কী কী কণা আছে তুমি দেখতে পাবে না, কিন্তু যদি এর মধ্যে তুমি লাইট মারো, তো লাইট কী করবে, এইটা ভেদ করে তো বাইরে বেরোতে পারবে না, কিন্তু এর ভিতরে যে কণাগুলো আছে সেটাকে জিগজ্যাগ লাইন হিসাবে দেখায়। ওই জন্য এর প্রকৃতি বলা হয়, কোলাইডের প্রকৃতি হচ্ছে সমসত্ব, কিন্তু মানে কোলাইড দেখতে তোমার সমসত্ব, কিন্তু অ্যাকচুয়ালি এটা কি তোমার ওই অসমসত্ব হয়ে যায়। এই কোলাইডই তোমার মনে রাখবা টিন্ডল প্রভাবের গুণ দেখায়, তাই তো, টিন্ডল প্রভাবের গুণ তোমার কিসে দেখায়, এই তোমার কোলাইডে দেখায়। এর যদি উদাহরণ জিজ্ঞেস করো, তো একটা হলো দুধ, একটা তুমি মনে রাখবা কুয়াশা, ঠিক আছে, কুয়াশা। অনেক সময় এই কোলাইডের একটা দেখায়, দেখবা যে ধরো অন্ধকার ঘর আছে, ঠিক আছে, অন্ধকার ঘরে ধরো একটা ফুটো দিয়ে আলোর কিরণ আসছে, ঠিক। এবার তুমি ওই কিরণটার দিকে তাকাবা, আলোটার দিকে তাকাবা, তো ওর মধ্যে তুমি অনেক মানে কণাগুলো দেখতে পাবা। তো ওটাই হচ্ছে তোমার কি, তুমি ওটাকে
যদি বন্ধ আলো যদি না আসে তখন তো তুমি ওটা খালি চোখে দেখতে পাচ্ছ না, কিন্তু যেই আলো আসছে তুমি ওর মধ্যে কণাগুলোকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছ। যখন তুমি দেখতে পাচ্ছ তখন সেটা কী হয়ে যাচ্ছে, বিষম সত্ত্ব, কিন্তু যখন তুমি দেখতে পাচ্ছ না তখন সেটা কী হয়ে যাবে, অসম সত্ত্ব, এই সমসত্ব মিশ্রণ হয়ে যাবে। কেমন? এই জিনিসটা মনে রাখবা। এত কিছু যে বললাম, এত কিছু মনে রাখার কিচ্ছু দরকার নেই। তুমি সোজাসুজি মনে রাখো, সত্ত্ব মিশ্রণকে খালি চোখে দেখা যায়, সমসত্ব মিশ্রণকে তোমার খালি চোখে দেখা যায় না। ওই অসমসত্ব মিশ্রণের দুটো ভাগ হয়, একটা হচ্ছে প্রলম্বন, যেটাকে ইংরেজিতে সাসপেনশন বলে, একটা হচ্ছে কোলাইট। সাসপেনশনকে মনে রাখার জন্য তুমি ড্রেনের জল মনে রাখবা। এবার ড্রেনের জলের মধ্যে তুমি নিজেই বুঝতে পারবা, ওটাকে যদি তুমি গুলিয়ে দাও তো ওর মধ্যে কণগুলো ভেসে বেড়াবে, কিছুক্ষণ রেখে দেওয়ার পর সেটা মাটিতে মানে নিজে থেকে নিচে বসে যাবে। কিন্তু দুধের মধ্যে এরকম কোনো জিনিস তুমি দেখতে পাবা না, ওটাকে গুলিয়ে দাও যাই করে দাও ওটা ভাসতেই থাকবে, তাই না? কিন্তু এই কোলাইট যে আছে, কোলাইটকে আমরা চোখে দেখতে পাই না এর মিশ্রণগুলোকে, কিন্তু তা সত্ত্বেও এটা কি একটা অসমসত্ব মিশ্রণ, মানে এর দেখতে পাই না সেই জন্য সমসত্ব, কিন্তু প্রকৃতি হচ্ছে অসমসত্ব। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে নিম্নলিখিত বিবৃতিগুলি মনোযোগ সহকারে পড়ুন এবং সঠিক বিকল্পটি নির্বাচন করুন, তাই তো? বলছে খাদ্য শৃঙ্খলগুলি একে অপরের সাথে যুক্ত হয়ে একটি খাদ্যজাল গঠন করে। এটা তো একদম ঠিক কথা। খাদ্য শৃঙ্খলে এক একটা, যেমন ধরো ঘাস, যেমন কি ঘাস যে আছে, ঘাসকে ছাগল খাচ্ছে, তাই তো? ছাগলকে তোমার সিংহ খেয়ে নিচ্ছে। সেরকমভাবে ধরো ঘাসকে আবার ফড়িং খাচ্ছে, ফড়িংকে ব্যাঙ খেয়ে নিচ্ছে, ব্যাঙকে সাপ খেয়ে নিচ্ছে। তো এরকমভাবে মানে ফুড চেইন কি এক একজনের সাথে যুক্ত একটা খাদ্য জালেরই না নির্মাণ করছে। তার মানে অপশন মানে বিবৃতি এক তোমার একদম কারেক্ট আছে। ২ নম্বর বলছে বাস্তুতন্ত্রে জীবেরা খাদ্য এবং শক্তির জন্য একে অপরের উপর নির্ভরশীল। এটা ঠিকই কথা না? যেমন ইকোলজিক্যাল পিরামিড যে আছে, তো নিচ থেকে যদি উপরের দিকে যায় তো একেকজন একেকজনকে খাচ্ছে। যেমন উৎপাদক আছে, উৎপাদককে খাচ্ছে কে? তৃণভোজী, তৃণভোজীকে খাচ্ছে মাংসাশী, মাংসাশীকে খাচ্ছে সর্বভুক। অ্যাকচুয়ালি সর্বভুক মাংসাশীকেও খাচ্ছে, তোমার তৃণভোজীকেও খাচ্ছে, আর তোমার উৎপাদককেও খাচ্ছে। তো এক্ষেত্রে কী হয়, এই যে খাদ্যের যে শক্তির যে স্থানান্তরণ মানে ট্রান্সফার, সেটা তোমার কি মানে দিকীয় হয়, মানে নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। কোনো সময় মানে কি বলবো, হয় উপর থেকে নিচে যাবে, হ্যাঁ, নিচ থেকে উপরে যাবে বা উপর থেকে নিচে আসবে, এরকমভাবেই চলবে ব্যাপারটা, তাই না? এর মানে কি সবসময় এরা একমুখী হয়, বুঝতে পারলে তো এই শক্তির ট্রান্সফারটা। আর এই যে মানে জীবের খাদ্য আর শক্তির জন্য যে একে উপর নির্ভরশীল, এটা একদম সঠিক কথা। কারণ দেখো, যেই ছোট ফুড চেনগুলো হয়, ছোট ফুড চেনে মিনিমাম ৩টা তোমার কি হলে ৩টা শ্রেণী থাকে, কিন্তু বড় যেগুলো ফুড চেন হয়ে যায় সেগুলো তোমার কি মিনিমাম ৫টা মানে কি বলবো শ্রেণী থাকে। যেমন ৩টা শ্রেণীতে তুমি বলতে পারো, ধরো ঘাস আছে, ঠিক আছে? যেটা এখন আমি তোমাকে বললাম, ঘাস আছে, ঘাসকে তোমার কে খাবে? ছাগল খাচ্ছে, ঠিক আছে? ঘাসকে ছাগল খাচ্ছে, ছাগলকে আবার তোমার কে খাচ্ছে? বাঘ খেয়ে নিচ্ছে বা সিংহ খেয়ে নিচ্ছে, তাই তো? বাঘ খেয়ে নিচ্ছে। এটা তোমার কী হলো, ছোট খাদ্য শৃঙ্খল হয়ে গেল। কিন্তু এই বড় খাদ্য শৃঙ্খল যদি যাও, যেখানে ৫টা তো মিনিমাম থাকবে, সেক্ষেত্রে কী হবে দেখো, ঘাস আছে উৎপাদক, ঠিক আছে? এবার ঘাসকে কে খাবে? তোমার ধরো এই কী নাম যেন, ফড়িং খাবে, তাই তো? এবার ফড়িংকে তোমার কে খাবে? ব্যাঙ খাবে, তাই তো? ব্যাঙকে কে খাবে? সাপ খাবে। সাপকে তোমার কে খাবে? ধরো বাজ খেয়ে নিতে পারে, বা ধরো ময়ূর আছে, ময়ূর খেয়ে নিতে পারে। তো হয়ে গেল কিনা লম্বা ৫টা শৃঙ্খলার চেন। তার মানে এটাও তোমার একদম কারেক্ট অ্যান্সার আছে, ঠিক বলেছে। তো শুধুমাত্র হবে না, শুধুমাত্র হবে না। যে উভয় বিবৃতি ১ এবং ২ সঠিক, একদম কারেক্ট অ্যান্সার। যারা অপশন সি করে এসছো একদম তোমাদের ঠিক আছে, তাই না? আর ইকোলজিক্যাল পিরামিডের সম্বন্ধে তোমাকে বলেছিলাম যে নিচ থেকে যদি উপরে যায় মানে শক্তির ট্রান্সফার কি হয়, মাত্র 10% হয়। মানে নিচে যদি 100% থাকে তাহলে উপরে তৃণভোজী কত পাবে? মাত্র 10%। মাংসাশী কত হবে? মানে 10%-এর 10% মানে ১। আবার সর্বভুক কত হবে? 1%-এর 10% মানে 0.1, তাই তো? আর সেরকম যদি নিচ থেকে উপরে যাওয়া যায় তো রাসায়নিক প্রভাব যেটা আছে সেটা সবথেকে উপরে যে থাকবে তার কাছে সবথেকে বেশি যাবে, সবথেকে নিচে যে থাকবে তার কাছে সবথেকে কম পাবে। এটা কি রাসায়নিক প্রভাব, ঠিক আছে? ক্ষতিকারক জিনিস যেটা, কেমন? তো এই পয়েন্টগুলো তোমরা মনে রেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে বাড়িতে ব্যবহৃত বিদ্যুৎ বর্তনীতে যদি হঠাৎ করে বিদ্যুৎ প্রবাহের ক্ষমতা ৫ অ্যাম্পিয়ার থেকে বাড়িয়ে ১৫ অ্যাম্পিয়ার করা হয় তবে বর্তনীতে কী সমস্যা দেখা দিবে, তাই তো? দেখো, বাড়িতে আমরা সাধারণত ৫ অ্যাম্পিয়ারের আর হচ্ছে ১৫ অ্যাম্পিয়ারের ধরো জিনিস ব্যবহার করি। তো ৫ অ্যাম্পিয়ারে কী চলে জানো? এখানে তোমার ছোটোখাটো জিনিস আছে, যেগুলো ধরো ফ্যান, ঠিক আছে? ফ্যান বা বিভিন্ন ধরনের লাইট যেগুলো আছে সেগুলো আমরা ৫ অ্যাম্পিয়ারের বিদ্যুৎ ফ্লোতে চলে যায়। কিন্তু ১৫ অ্যাম্পিয়ারে কী হয়, এখানে বড় বড় জিনিস চলে, যেমন তোমার ধরে নাও এসি, ঠিক আছে? দ্বিতীয় তুমি ধরে নাও গিজার, ঠিক
ঠিক আছে, এসি, গিজার, তারপর তো ওয়াশিং মেশিন, এগুলো সব কি বড় বড় জিনিস, এগুলো তোমার 15 অ্যাম্পিয়ারে চলবে। কিন্তু যদি হঠাৎ করে ধরো এই সব কিছুর যেই মানে তারগুলো আছে, মানে সংযোগকারী যেই তার, সেটা তোমার 5 অ্যাম্পিয়ারের সাথে যুক্ত করে দেওয়া হলো, তো 5 অ্যাম্পিয়ার থেকে বেড়ে তোমার সেটা কি 15 অ্যাম্পিয়ারের মধ্যে হয়ে যাবে। তো এইটা যখন হবে কি না, তখন কি হয়ে যায় বলো তো, এই মানে 5 অ্যাম্পিয়ারের যেই তারটা আছে সের মধ্যে তোমার ওভারলোডিং দেখা দিবে। আর ওভারলোডিংয়ের দেখার জন্য কি তোমার সেখানে শর্ট সার্কিট হয়ে যাবে। তো অপশন নাম্বার বি তোমরা যারা যারা করে এসছো, একদম তোমাদের কারেক্ট অ্যান্সার আছে। কেমন? তোমাকে জিজ্ঞেস করবে শর্ট সার্কিট হলে কী কী জিনিস দেখা দেয়, ঠিক আছে? তো দেখো, মনে রাখবা যদি শর্ট সার্কিট হয় সেক্ষেত্রে তোমার যেই ভোল্টেজ আছে, ঠিক আছে, ভোল্টেজ আর তোমার রেজিস্ট্যান্স এই দুটোই তোমার জিরো হয়ে যায়, ঠিক আছে? কিন্তু বিদ্যুৎ ধারা যে আছে মানে তড়িৎ প্রবাহ, সেটা তোমার কী হয়ে যায়, বৃদ্ধি পেয়ে যায়। কেমন? এটা তোমার বৃদ্ধি হয়ে যায়। এই শর্ট সার্কিটের সাথে সাথে আরেকটা জিনিসও মনে রাখবো, ওটা হচ্ছে তোমার ওপেন সার্কিট, ঠিক আছে? ওপেন সার্কিট, ওপেন সার্কিটে কী হয়, তোমার যেই তড়িৎ প্রবাহ আছে সেটা তোমার শূন্য হয়ে যায়, ঠিক আছে? ভোল্টেজ যেটা আছে সেটা তোমার শূন্য হয় না, ঠিক আছে? কোনো একটা মান থাকে কিন্তু নট ইকুয়াল টু শূন্য হয়ে যায়। কিন্তু রেজিস্ট্যান্স যেটা আছে, রেজিস্ট্যান্স তোমার কী হয়ে যায়, ইনফানাইট হয়ে যায়। এই জিনিসটা কেন হয় বলো তো? দেখো, আমরা কি জানি, ভি সমান সমান আই আর, ঠিক আছে? এবার যদি আমি আর করি, তো আর যদি বের করি তাহলে কী হয়ে যাবে, ভি আর আইটা এইদিকে চলে আসবে, মানে আই তোমার কী হয়ে যাবে, নিচে চলে আসবে। এবার আয়ের মান তো দেখো ওপেন সার্কিটে তোমার কী হয়, আয়ের মান জিরো হয়ে যায়। তো আয়ের মান যদি আমি জিরো রাখি, তাহলে যে কোনো সংখ্যার নিচে যদি জিরো রাখা হয় তো সেটা কী হয়ে যায়, ইনফানাইট হয়ে যায়। সেই জন্যই তোমার আর কী হয়ে যাবে, ইনফানাইট হয়ে যাবে। কেমন? এই জিনিসগুলো তোমরা মনে রেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে মানব শ্বসনতন্ত্রের কোন গঠনটি, মানে সেই গঠনটি কোনটি যা বায়ুপথকে খোলা রাখে যাতে বাতাস কোনো বাধা ছাড়াই চলাচল করতে পারে এবং পথটি কুঁচকে না যায়, তাই তো? দেখো, এটা হচ্ছে তরুণাস্থি বলয়, ঠিক আছে, রিং অফ কার্টিলেজ, যেটা সি এর মতো দেখতে হয়। এটাই তোমার কী বল, মানে অ্যাকচুয়ালি এটা কী করে বলো তো? দেখো, আমরা যখন শ্বাস নিই তো শ্বাস সবার প্রথম কী হয়, আমরা নাক দিয়ে শ্বাস নিলাম। এখানে ধরো নাক আছে, ঠিক আছে, এই নাক দিয়ে শ্বাস নিলাম। এবার শ্বাস নেওয়ার পর সেটা কি নিচের দিকে নামবে, মানে গলা হয়ে নামবে। তো গলার ওখানে কী বলে, এখানে তোমার মানে গলার এই জায়গাটা কী বলে, ল্যারিংস বলা হয়, তাই তো? এই ল্যারিংসের এখানে একটা সাউন্ড বক্সও থাকে, ঠিক আছে? এবার সাউন্ড বক্সের এইখানেই দুটো নল নামে, একটা তোমার নামে ট্র্যাকিয়া, যেটা শ্বাসনালীর পথ হয়, একটা হয় তোমার খাদ্যনালী, যেটা তোমার খাদ্যনালীর দিকে যায়। এবার এই দুটোর মাঝখানে একটা ভালভের মতো অংশ থাকে, ঠিক আছে? এই ভালভটাকে তোমার বলা হয় এপিগ্লটিস। এপিগ্লটিসের কাজ কী হলো, যখন আমরা খাবার দাবার খাই বা জল খাচ্ছি তখন কী করে, এপিগ্লটিস এই শ্বাসনালীর যে রাস্তাটা সেটাকে বন্ধ করে রাখে, যাতে খাবার বা জল সেটা ফুসফুসের ভিতরে না ঢুকে যেতে পারে। বুঝতে পারলে তো? বা আমরা যখন কথা বলি, শ্বাস নিই, তখন কী হয়, এপিগ্লটিস খুলতে থাকে। তুমি এপিগ্লটিসকে মনে রাখবে, এটা একটা ভালভের মতো কাজ করে, ঠিক আছে? ভালভ, ঠিক আছে? এবার দেখো, এই ল্যারিংসের এখানেই তোমার এই কার্টিলেজের সি শেপ একটা রিং পাওয়া যায়। এটা কী করে, ট্র্যাকিয়াকে শক্ত করে ধরে রাখে, ঠিক আছে? শক্ত করে যদি ধরে না রাখে তো এই ট্র্যাকিয়া যে আছে সেটা তো একটা পাইপের মতো অংশ, তাই না? যদি এখানে ধরে না রাখে তাহলে কি এই হচ্ছে কুঁচকে মুচকে লেদরে বেদরে যাবে। তো এর ফলে কী হবে, যে মানে বায়ুটা আছে সেটা তোমার সোজাসুজি খুব সহজভাবে যেতে পারবে না। যাতে বায়ুটা সহজভাবে চলে যেতে পারে সেই জন্য এটা ল্যারিংসের কাছেই তোমার এই কার্টিলেজ দিয়ে তোমার একটা রিং তৈরি হয়, যেটা সি এর মতো দেখতে হয়। সি এর মতো কেন দেখতে হয়, কারণ এটা এইভাবে আটকানো থাকে। বুঝতে পারলে তো? এবার এটা এরকম শক্তভাবে আটকে দিল, তার মানে কি, এটা একদম সটাং তোমার সোজা হয়ে গেল। এবার এর মধ্যে দিয়ে বাতাস খুব সহজেই চলাচল করতে পারবে। বুঝতে পারলে তো? তো এই জন্য অপশন নাম্বার সি তোমাদের কী হয়ে যাবে, কারেক্ট অ্যান্সার। অ্যালভিওলি কী করে, অ্যালভিওলি তোমার গ্যাসের বিনিময় করে, ঠিক আছে? গ্যাসের বিনিময়। এবার গ্যাসের বিনিময় মানে কি, বিনিময়, গ্যাসের বিনিময় মানে কি, এবার আমরা যখন ধরো শ্বাস প্রশ্বাস নিচ্ছি, শ্বাস নিচ্ছি অ্যাকচুয়ালি, তখন কি হয়, আমরা তো বাতাস নিই না, এবার ওই বাতাস কী হয়, গ্যাসের মিশ্রণ হয়। এবারে ওর মধ্যে কী কী গ্যাস থাকে, তোমার অক্সিজেন থাকে, কার্বন ডাই অক্সাইড থাকে, তোমার নাইট্রোজেন থাকে, তাই তো? এবার এই যে গ্যাসগুলো আছে, অক্সিজেন যে আমরা নিচ্ছি, এবার অক্সিজেন কী করে, আমাদের শরীরের জন্য তো দরকার, তাই না? তো অক্সিজেন, এই যে টোটাল গ্যাসটাকে নিলাম না, এই গ্যাসটাকে ওরা বিভিন্ন ভাগে ভাগ করে, ঠিক আছে? যেমন অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন বিভিন্ন ভাগে ভাগ করলো। কে করে এটা, অ্যালভিওলি। অ্যালভিওলির মাথায়, অ্যালভিওলি কোনটা জানো? ধরো এটা ট্র্যাকিয়া, তো ট্র্যাকিয়া সামনের দিকে এসে এরকম লাঞ্চের দিকে দুটো পাইপের মতো অংশ ঢুকে যায়। এই যে পাইপের মতো অংশ ঢুকে যায় এটাকে বলা হয় ব্রঙ্কাই, ঠিক আছে? এই ব্রঙ্কাই সামনে গিয়ে এরকম শাখা প্রশাখার মতো যুক্ত হয়ে যায়, এটাকে বলা হয় ব্রঙ্কিওলস। ব্রঙ্কিওলসের মাথায় এরকম গোল গোল তোমার যেই মানে একটা গোল ধরনের সংরচনা থাকে, এটাকে মেনলি তোমার অ্যালভিওলি বলা হয়, ঠিক আছে? এবার এই অ্যালভিওলির মাথায় এরকম চুলের মতো অংশ থাকে, এটাকে তোমার সিলিয়া বলা হয়। এই সিলিয়া মনে রাখবা, তোমার এই যে ট্র্যাকিয়া আছে না, ট্র্যাকিয়ার মধ্যেও এই সিলিয়া পাওয়া যায়। এটা কখন কাজ করে বলো তো? যখন ধরো আমরা শ্বাস নিলাম, এবার ওই শ্বাস মানে বাতাসটা যাচ্ছে, ওর মধ্যে তো বিভিন্ন ধূলিকণা বা অনেক জিনিসপত্র আছে কি না? ওই ধূলিকণাগুলো যাতে আমাদের মানে একদম
ফুসফুসে না গিয়ে পৌঁছায়, সেই জন্য এখানেও তোমার সিলিয়ার মতো অংশ থাকে। সিলিয়া আর কিছুই না, একটা লোমের মতো অংশ, ঠিক আছে, যে কী করে আমার যে ক্ষতিকারক জিনিস আছে সেগুলোকে ভেতরে যেতে দেয় না। যেমন দেখবা নাকের ভেতরেও দেখবা চুল আছে কি না, এই চুলটা কী করে, আমরা যে শ্বাস নিচ্ছি তখন তো অনেক ধুলাবালি থাকছে, তো দেখবা ধুলাবালিগুলো যাতে ভেতরে না যায় সেই জন্য তোমার কী হয়, এখানে চুল দেওয়া হয়। এবার দেখবো অনেক সময় নাকের ভিতরে একটা নোংরা জমে যায় কি না, ওই নোংরাটা কি আর কিছুই না, ওগুলো ধুলাবালিই সব, বুঝতে পারলে তো, ওগুলোই। এবার ওইটাকে আটকাচ্ছে কি, বাইরের চুল। এবার এই জিনিসটা তো আমরা বাইরে দেখতে পাচ্ছি, এবার এই জিনিসটা তোমার ট্র্যাকিয়ার ভেতরেও থাকে, তোমার অ্যালভিওলির উপরেও থাকে, বুঝতে পারলে তো। এরাই মেনলি কী করে, এই সিলিয়া যেটা বাইরে আছে সেটা তোমার কী করবে, এই গ্যাসের যে মিশ্রণগুলো অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এগুলোকে আলাদা করবে। অক্সিজেনকে বিভিন্ন শারীরিক কাজকর্মে লাগিয়ে দিবে, বাকি কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেনকে বাইরে বের করে দিবে, তাই না? এগুলো হচ্ছে তোমার অ্যালভিওলির কাজ। ডায়াফ্রামের কাজ কী জানো? ডায়াফ্রামের কাজ হচ্ছে আমাদের যেই মানে বুকটাকে যদি তুমি ভালো করে দেখো, তো বুকটা কেমন হয়? মানে এরকম একটা মাঝখানে রিং থাকে, এরকম এরকম থাকে কি না? এরকম একটা বক্সের খাঁচার মতো অংশ থাকে। খাঁচার মতো অংশের ঠিক এই নিচে তোমার এরকম থাকে, ডায়াফ্রাম থাকে। আমরা যখন শ্বাস নিই তখন ডায়াফ্রাম কী বলো তো, নিচের দিকে চলে যায়। নিচের দিকে চলে যাওয়ার কারণে কী হয়, এই আয়তনটা বেড়ে যায়, আমরা শ্বাস নিতে পারি। এবার ধরো যখন আমরা শ্বাস ছাড়বো তখন কী করে, এই ডায়াফ্রাম উপরের দিকে চলে আসে। উপরের দিকে চলে আসলে কী হয়, এটাকে এই মানে খাঁচাটা যে আছে সেটাকে একটু সংকুচিত করে দেয়, যার কারণে কী হয়, এখান থেকে মানে বাতাস বা কার্বন ডাইঅক্সাইড খুব সহজেই বাইরে বেরিয়ে যেতে পারে, বুঝতে পারলে? এই হচ্ছে তোমার ডায়াফ্রামের কাজ। তোমাকে জিজ্ঞেস করবে যে নিম্নলিখিত কোনটি আমাদের শ্বাস নেওয়ার সময় বুকের আয়তনকে বৃদ্ধি করে? তুমি কি বলবা? ডায়াফ্রাম। কেমন? যদি জিজ্ঞেস করে, মানে এরকম জিজ্ঞেস করে যে যখন আমরা শ্বাস ছাড়ি তখন ডায়াফ্রামের পজিশন কী থাকে? অপশন দিবে উপর থেকে নিচের দিকে যায়, নিচ থেকে উপরের দিকে যায়, একটা জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। তো তুমি কি বলবা? যখন আমরা শ্বাস ছাড়ি তখন ডায়াফ্রাম নিচ থেকে উপরের দিকে যায়। কেমন? এই পয়েন্টগুলো তোমরা মনে রেখো। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে যখন কোনো চুম্বক কম্বাস সুইকে কোনো বিদ্যুৎ পরিবাহী তারের কাছে আনা হয় তখন সেটি বিক্ষিপ্ত হয়ে যায়। এটি পরিবাহীর চারপাশে কোন ক্ষেত্রের উপস্থিতিকে নির্দেশ করে? তো এটা নির্দেশ করে তোমার চুম্বক ক্ষেত্রে, ঠিক আছে। অপশন নাম্বার বি যারা যারা করে এসছো একদম তোমাদের কারেক্ট অ্যান্সার আছে। দেখো মহাকর্ষীয় ক্ষেত্র তো তোমার অ্যান্সার হবেই না, পরমাণু ক্ষেত্র তোমার অ্যান্সার হবে না, বিদ্যুৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্রের মধ্যেই কনফিউশন হতে পারে, কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সার তোমার চুম্বক ক্ষেত্রই হয়, বৈদ্যুতিক ক্ষেত্র হয় না, বুঝতে পারলে তো। কারণ বৈদ্যুতিক ক্ষেত্র যেখানে তৈরি হয় না সেখানে নিজে থেকেই তোমার ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয়ে যায়। এটা কে বলে গেছিলো? অডারস্টেড বলে একজন বৈজ্ঞানিক ছিল, সে বলে গেছিলো যে বিদ্যুৎ যেখানে প্রবাহিত হয় অটোমেটিক সেখানে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয়ে যায়। আর ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয়ে যাওয়ার কারণে না মানে কম্পাসটা তোমার কি মানে ফ্ল্যাকচুয়েট করছে, তাই না, ডিফ্লেক্ট করছে, বুঝতে পারলে তো। এই জিনিসটাও মনে রেখো, ওয়ান লাইনের প্রশ্ন ডিরেক্ট মনে রাখতে হবে। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা পরীক্ষাতে এসেছিল। বলছে কোষের ভিতরে নিম্নলিখিত কোনটি বা কোন অঙ্গাণু পুরোপুরিভাবে ঝিল্লিবিহীন অবস্থায় পাওয়া যায়? তাই তো। দেখো ভ্যাকিউল তো তোমার অ্যান্সার হবেই না, কারণ ভ্যাকিউলের বাইরে একটা তোমার ঝিল্লি পাওয়া যায় যেটাকে আমরা টোনোপ্লাস্ট বলি, তাই তো, টোনোপ্লাস্ট। তো এটা তোমার কি অ্যান্সার হবে? হবে না। নিউক্লিয়রের বাইরে তোমার ঝিল্লি থাকে, এটা তোমার অ্যান্সার হবে না। সাইটোপ্লাজম তো নিজে কি, এটা একটা তরল পদার্থ, বুঝতে পারলে তো, তরল পদার্থ। এর মধ্যে বিভিন্ন ধরনের মানে প্রোটিন, তারপর তুমি ধরো ডিএনএ, আরএনএ এইসব পাওয়া যায়, তো এটাও তোমার অ্যান্সার হবে না। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? নিউক্লিওলাস। যারা যারা অপশন সি করে এসছো একদম কারেক্ট অ্যান্সার আছে। দেখো নিউক্লিওলাস যেটা আছে না, এটা তুমি মনে রাখবা, এটা হচ্ছে তোমার কি বলবো, নিউক্লিয়াসের একদম মধ্যভাগে অবস্থিত, ঠিক আছে, নিউক্লিয়াস, ঠিক আছে, নিউক্লিয়াসের একদম মাঝখানে তোমার এই নিউক্লিওলাস থাকে। আর এ কী করে বলতো, নিউক্লিওলাস এ হচ্ছে তোমার আরএনএ যেটা আছে না, আরএনএ এটা তোমার তৈরি করে নিউক্লিয়াসের মাঝখানে বসে বসে। আর নিউক্লিয়াসকে তোমার কি বলা হয়? ব্রেন অফ সেল বলা হয়, ব্রেন অফ সেল। কেন ব্রেন অফ সেল বলা হয়? কারণ এই নিউক্লিওলাস যত তোমার কোষ অঙ্গ আছে, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, রাইবোজোম, তারপরে সাইটোপ্লাজম বলছি, লাইসোসোম, মানে যত আছে না সব কিছুকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে। ওই জন্য নিউক্লিয়াসকে তোমার মনে হয় ব্রেন অফ সেল বলা হয়। এবার এর মধ্যে তোমার যেহেতু নিউক্লিয়াস আছে, মানে এ হচ্ছে সবথেকে বেশি সুরক্ষার মধ্যেই থাকে, জেড প্লাস সিকিউরিটি তোমার এই পায়। এবার এর মধ্যে তোমার ভিতরে তোমার কি নিউক্লিয়াস বসে থাকে, তো ওর তো কোনো ঝিল্লির দরকার নেই। ঝিল্লি কী করে? মেনলি সুরক্ষা প্রদান করে কোষ অঙ্গকে। তো এ তো অলরেডি একদম জেড প্লাস সিকিউরিটির মধ্যেই আছে না, তো এর তো ঝিল্লির দরকার নেই, তো ওই জন্য অপশন সি তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে যখন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর জলীয় দ্রবণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করা হয় তখন উৎপন্ন সাদা অবক্ষেপের রাসায়নিক নাম কি? তাই তো, চলো আমরা চেক করেই নিই। কী দিয়েছিল? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তাই তো, OH2 এর মধ্যে কী বলতে হবে? যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করতে বলছে, তো এর ফলে কী তৈরি হবে সেটাই আমাকে জানতে হবে।
দেখো এখানে ক্যালসিয়াম একটা আছে, অক্সিজেন তোমার দেখো দুখানা অক্সিজেন আছে, দুখানা হাইড্রোজেন আছে, আর এখানে দেখো ক্যালসিয়াম কার্বন একা আছে আর দুখানা অক্সিজেন আছে। তো এই টোটাল রিয়াকশানটাতে দেখো অক্সিজেন তোমার এখানে দুটো, এখানে দুটো, চারখানা তোমার অক্সিজেন আছে, দুটোখানা তোমার হাইড্রোজেন আছে, ক্যালসিয়াম একটা আছে, কার্বন একটা আছে। তো এখান থেকে ধরো আমি ক্যালসিয়াম নিয়ে নিলাম, ঠিক আছে, ক্যালসিয়াম। এখান থেকে আমি ধরো কার্বন নিয়ে নিলাম, এবার দুটো অক্সিজেন আছে, তো টোটাল চারটা অক্সিজেন আছে, এখান থেকে আমি তিনটা অক্সিজেন নিয়ে নিই, O3, ঠিক আছে। তো দেখো বাকি কী পড়ে থাকলো, এখান থেকে ধরো দুটো অক্সিজেন আমি এখান থেকে নিয়ে নিয়েছি, আর এখান থেকে একটা অক্সিজেন নিয়ে নিয়েছি, তিনটা অক্সিজেন। তো এখানে তোমার একটা অক্সিজেন পড়ে আছে, আর এখানে তোমার দুখানা হাইড্রোজেন পড়ে আছে। তো এটাকে আমরা বলতে পারি দুখানা হাইড্রোজেন আর তোমার একটা অক্সিজেন পড়ে আছে। তো দেখো তো কী তৈরি হলো, CaCO3, এটাকে আমরা কী বলি, ক্যালসিয়াম কার্বনেট, আর জল তৈরি হচ্ছে। অপশন নাম্বার বি তোমাদের কি কারেক্ট অ্যান্সার। এই যে ক্যালসিয়াম কার্বনেট আছে না, এটা মনে হয় একটা সাদা অবক্ষেপ তৈরি করে, যা তোমার জলকে কি মানে দুধের মতো দুধিয়া রং করে দেয়, মানে বলতে পারো জলকে দুধের মতো সাদা করে দেয়, ঠিক আছে, দুধের মতো সাদা করে দেয়, ঠিক আছে। এবার এই যে এই জিনিসটাই কী হয়, ক্যালসিয়াম কার্বনেট আমরা কী করি, বাড়িতে যে চুনকাম করি কি না দেওয়ালের মধ্যে, এই ক্যালসিয়াম কার্বনেট দিয়েই করা হয়, ঠিক আছে। এই জিনিসটাই মনে রাখবা। এটা যখন জলের মধ্যে দেওয়া হয় তখন দুধের মতো সাদা হয়ে যায়, সেটাকে আমরা রং হিসাবে মেরে দিই। এর ফলে কী হয়, এর উপরে যে রংটা করা হয় সেটা হাইলাইটেড বেশি হয়, তাই না। তো এই জিনিসগুলোও মনে রাখবা। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিলো। বলছে লালায় থাকা অ্যামাইলেজ এনজাইমের প্রধান কাজ কী, তাই তো। দেখো এই যে অ্যামাইলেজ আছে না, এটা মনে রাখবা প্যানক্রিয়াস যে আছে, প্যানক্রিয়াসের যে এক্সোক্রাইন ভাগ আছে না, সেটার একটা অংশ। আর এখান থেকে মেনলি তোমাকে তিনটা প্রশ্ন জিজ্ঞেস করে। একটা তোমাকে জিজ্ঞেস করবে ট্রিপসিন, ঠিক আছে, ট্রিপসিন। ট্রিপসিন কী করে বলো তো, এ হচ্ছে তোমার মনে রাখবা যেই মানে খাবারের মধ্যে যে প্রোটিন আছে না, প্রোটিন প্রোটিন এটাকে তোমার কী করে বলো তো, পেপটোনে পরিণত করে, ঠিক আছে, পেপটোন। অনেক সময় পেপটোন দেয় না, তার পরিবর্তে তোমাকে দিয়ে দিবে পলিপেপটাইড, ঠিক আছে, দুটো একই জিনিস। তো কি বললাম, পলিপেপটাইড, ঠিক আছে, পেপটাইড, দুটোর মধ্যে যেটা অপশানে থাকবে সেটাই কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। কি বললাম, ট্রিপসিন যে আছে এ প্রোটিনকে পেপটোনে বা পলিপেপটাইডে পরিণত করে, এটা একটা জিজ্ঞেস করে। 2 নম্বর তোমাকে জিজ্ঞেস করেই নিয়েছে যে অ্যামাইলেজ কী করে, তাই তো। তো অ্যামাইলেজ মনে রাখবা এ হচ্ছে কী করে, খাবারের যে স্টার্চ আছে সেটাকে ভেঙে মল্টোজে পরিণত করে, ঠিক আছে। অপশান বি যারা যারা করে এসছো একদম তোমাদের কারেক্ট অ্যান্সার আছে। তো এটা তোমার কী হলো, 2 নম্বর হয়ে গেল। আর একটা মনে রাখবা 3 নম্বর, ঠিক আছে, 3 নম্বরে মনে রাখবা লাইপেজ, ঠিক আছে, লাইপেজ। লাইপেজ কী করে বলো তো, এ হচ্ছে যে ফ্যাট আছে না আমাদের শরীরে, ফ্যাটকে তোমার ফ্যাটি অ্যাসিডে পরিণত করে, ঠিক আছে, ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে, ACID, ফ্যাটি অ্যাসিডে পরিণত করে। আর মনে করো ফ্যাটি অ্যাসিড যদি তোমাকে মানে অপশানে না দেয়, তো তোমাকে অপশানে কী দেবে বলতো, গ্লিসরোল, ঠিক আছে, গ্লিসরোল, ঠিক আছে, এই জিনিসে পরিণত করে। তো 3টা জিনিস তুমি মনে রাখবা, এই 3টা থেকে তোমার দেখো না নেক্সট ট্রিপতে কনফার্ম প্রশ্ন আসবে, কারণ এখান থেকে যেহেতু প্রশ্ন আসতে শুরু করে দিয়েছে। তো তোমায় আমি কী বললাম, এই যে এই ট্রিপসিন, লাইপেজ আর হচ্ছে তোমার এই অ্যামাইলেজ, এই 3টা হচ্ছে প্যানক্রিয়াজের তোমার কী বলবো এক্সোক্রাইন যেই ভাগটা আছে সেটার একটা অংশ, যার মধ্যে ট্রিপসিন তোমার কী করে, প্রোটিনকে পেপটোনে পরিণত করে বা পলিপেপটাইডে পরিণত করে। অ্যামাইলেজ আছে যেটাকে আমরা টায়ালিন বলি, এটা কী করে, তোমার খাবারের যে স্টার্চ আছে সেটাকে তোমার মল্টোজে পরিণত করে। আর একটা জিজ্ঞেস করবে লাইপেজ, এটা কী করে, ফ্যাটকে তোমার ফ্যাটি অ্যাসিডে বা গ্লিসরোলে পরিণত করে, ঠিক আছে। এই 3টাই কিন্তু মনে রেখো, কেমন। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিলো। বলছে বেগ সময় গ্রাফের অন্তর্গত এলাকার ক্ষেত্রফল কী নির্দেশ করে, তাই তো। তো এই প্রশ্ন তো এতবার রিপিট হয়েছে না তোমাদের এই গ্রুপটিতে, কী বলবো, কী বলে এটাকে, সরণ বলা হয়, তাই না। তো গ্রাফ থেকে তোমাকে আমি প্রত্যেক দিন বলে দিই, আজকেও আবার বলে দিচ্ছি, কারণ গ্রাফ থেকে তোমাকে না ডেইলি প্রশ্ন জিজ্ঞেস করছে, কিছু না কিছু প্রশ্ন গ্রাফ থেকে তোমার থাকছেই থাকছে। তো দেখো বেগ সময় যে গ্রাফ আছে, ঠিক আছে, বেগ বাই সময়, এটাকে আমরা কি বলি, বেগ বাই সময়কে ত্বরণ বলা হয়, অ্যাক্সিলারেশন বলা হয়। তো এই যে লাইনটা দেখছো, এই অ্যাক্সিসটাকে আমরা বলে দিচ্ছি ভেলোসিটি, এই অ্যাক্সিসটাকে আমরা বলে দিচ্ছি টাইম, ঠিক আছে। যদি এখানে নাম্বারিং করে দিই, এটা হচ্ছে তোমার মূল বিন্দু মানে 0, এখানে ধরো এটা হয়ে গেল তোমার 1, এটা হয়ে গেল তোমার 2, এটা হয়ে গেল 3, এটা হয়ে গেল 4। এবার এর রিলেটেড যেরকম ডিস্টেন্সে 1 আছে সেরকম ডিস্টেন্সে তোমার এখানেও তোমার হয়ে যাবে কি 1, এটা ধরো হয়ে গেল তোমার 2, এখানে এটা হয়ে গেল তোমার 3, এটাই হয়ে গেল 4, ঠিক আছে। এবার দেখো এখান থেকে তোমাকে টোটাল 5টা প্রশ্ন জিজ্ঞেস করে, কেমন। একটা প্রশ্ন জিজ্ঞেস করবে যে বেগ সময় গ্রাফের মূল বিন্দু থেকে যাওয়া সরল রেখা, এক সেকেন্ড,
মূল বিন্দু থেকে যাওয়া সরল রেখা তোমার কী নির্দেশ করে, ঠিক আছে, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার জিজ্ঞেস করবে যে বেগ সময় গ্রাফের যে বক্ররেখা আছে সেটা যদি উপরের দিকে উঠে কী নির্দেশ করে, বেগ সময় গ্রাফের বক্ররেখা যদি নিচের দিকে নামে সেটা কী নির্দেশ করে, যদি বেগ সময় গ্রাফে এ তো সময় এক্সিস না, টাইম এক্সিস, এটাকে আমি ধরলাম এক্স এক্সিস, এটাকে ধরলাম ওয়াই এক্সিস, ঠিক আছে। যদি জিজ্ঞেস করে এক্স এক্সিসের সমান্তরাল যে রেখাটা আছে সেটা তোমার কী নির্দেশ করে, 4 নাম্বার। একটা তোমাকে জিজ্ঞেস করবে যে এই বেগ আছে মানে ওয়াই এক্সিস ধরে নিলাম বা বেগের এক্সিস ধরে নিলাম, এই এক্সিসের সমান্তরাল রেখা কী নির্দেশ করে, 5টা। এই 5টা প্রশ্ন মেনলি তোমাকে জিজ্ঞেস করে। দেখো মনে রাখবা, বেগ সময় গ্রাফে যেটা মূল বিন্দু থেকে যে সরল রেখাটা তোমার যাচ্ছে 1 নাম্বার, এটা তোমার সমান ত্বরণকে নির্দেশ করে, ঠিক আছে, সমান ত্বরণ। ত্বরণ কেন হবে, কারণ এই বেগ সময় গ্রাফের এখানে যা রেজাল্ট আসবে এই রেখাগুলো, বেগ সময় মানে বেগ বাই সময় তো তোমার ত্বরণ হয়ে যায় না, তো এখানে সব রেখাগুলো তোমার কি ত্বরণকেই নির্দেশ করবে। তো দেখো 1 নাম্বার তোমার কি নির্দেশ করছে, সমান ত্বরণকে নির্দেশ করছে। যেহেতু দেখো এক সমান ত্বরণকে কেন নির্দেশ করছে, দেখো যখন এটা যাচ্ছে তো এখানে ধরো সময় এতটা এলো, ঠিক আছে, এবার দেখো বেগও তোমার এতটা এলো, তো দুজনের কি মানে যে বিন্দুটাতে মিলছে সেটা এক সমান আছে। সেরকম দেখো 2 নাম্বার ধরো এতটা এলো, তো এবার 2 নাম্বার ধরো এতটা এলো, মানে এই দুটো যেহেতু নাম্বারিং কী বলতো সেম সেমে থাকবে, ঠিক আছে, তো এই জন্য একটু হয়ে যাচ্ছে, তো এটা তোমার দেখো এক সমান যাচ্ছে। 3 নাম্বারটাকে যদি আমি ধরি এরকম আর 3 নাম্বারটাকে ধরো এরকম, তো এখানেও দেখো এই যে রেখাটা আছে এই বিন্দুতে মিলছে, তো এই বিন্দুগুলোকে যদি আমি একসাথে মিলিয়ে দিই তাহলে এটা তোমার কি একটা সরল রেখা নির্দেশ করবে, আর এই সরল রেখাটা আমার সমান ত্বরণকে দেখাবে, ঠিক আছে। দ্বিতীয় দেখো এই যে লাইনটা 2 নাম্বার, ঠিক আছে, এটা হচ্ছে 2 নাম্বার, এটা দেখো বক্ররেখা উপরের দিকে উঠছে, তার মানে কি এটাতে ত্বরণ বৃদ্ধি হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে ত্বরণ বৃদ্ধি। এবার এই বক্ররেখা যেটা নিচের দিকে নামছে, ধরো এটা 3 নাম্বার দিয়ে দিলাম, ঠিক আছে, 3 নাম্বার, এটা তোমার কি হয়ে যাবে, ত্বরণ কমছে যেহেতু নিচের দিকে নামছে। এবার দেখো এই তোমাকে প্রশ্ন কি দেবে জানো, যে বেগ সময় গ্রাফে বক্ররেখা কি নির্দেশ করে, তোমাকে দিল না উপরের দিকে উঠছে নিচের দিকে নামছে এরকম দিল না, জাস্ট দিয়ে দিল যে বক্ররেখা কি নির্দেশ করে। তো তুমি কি বলবা, এই যে বক্ররেখা 2 নাম্বার আর 3 নাম্বার এটা হচ্ছে তোমার অসমান ত্বরণকে নির্দেশ করে, ঠিক আছে, অসমান ত্বরণ। কেমন, মেনলি তোমাকে এটাই জিজ্ঞেস করে যে বক্ররেখা কী নির্দেশ করে, এটা জিজ্ঞেস করে না যে উপরের দিকে উঠছে তো কী নির্দেশ করে, নিচের দিকে নামছে তো কী নির্দেশ করে। কিন্তু ইনকেস যদি জিজ্ঞেস করে তো বলে দিতে পারবা। কিন্তু মেনলি এখন অবধি এই গ্রুপটির 3 তারিখ থেকে 14 তারিখ অবধি যে এক্সামটা হয়েছে সেখানে তোমাকে এটাই জিজ্ঞেস করেছে বক্ররেখা কী নির্দেশ করে, এটা কী নির্দেশ করে, অসমান ত্বরণ। কেন অসমান ত্বরণ বুঝতে পারলে তো, কারণ দেখো উপরের দিকে যখন উঠছে ত্বরণ বৃদ্ধি হচ্ছে, নিচের দিকে নামছে ত্বরণ কমছে, তো এটা তো সমান ত্বরণ তো নেই না, সেই জন্য এটা অসমান ত্বরণকে নির্দেশ করছে। এবার দেখো এইটা তোমাকে আরেকটা জিজ্ঞেস করে, এটা তো খুবই জিজ্ঞেস করেছে যে সময় অক্ষে, এটা তো সময় অক্ষ তাই না, এক্স এক্সিস যেটা আছে এর সমান্তরাল, সমান্তরাল মানে কি এর লাইনের একদম সমান যে লাইনটা থাকবে 4 নাম্বার, এটা কি নির্দেশ করে। দেখো তুমি যদি বাকি লাইনগুলো দেখো একটা জিনিস তুমি লক্ষ্য করতে পারবা, এ দেখো যদি সমান রেখাটাকে ধরছি 1 নাম্বার লাইনটাকে, এ দেখো সমান উঠছে, সময়ের দেখো 0 ছিল, সময় এখান থেকে 1-এ এসছে, যখন 0 থেকে 1-এ এসছে তখন দেখো বেগও তোমার 1-এ পৌঁছেছে। এবার যখন 1 থেকে যখন 2-এ এসছে, সময় যখন বৃদ্ধি পেয়েছে তখন দেখো বেগও তোমার কি এতটা উঠে গেছে লাইনটা, মানে বেগও তোমার কি 1 থেকে 2 বৃদ্ধি পেয়েছে। তো এগুলোতে কী হচ্ছে, বেগ বৃদ্ধি পাচ্ছে। সেরকম দেখো যখন ত্বরণ বৃদ্ধি হচ্ছে, যখন 1 থেকে এরকম যখন উপরের দিকে উঠছে তখন দেখো বিভিন্ন বেগ পরিবর্তন হচ্ছে কি না, নিচের দিকে নামলেও সেরকম বেগ পরিবর্তন হচ্ছে। কিন্তু 4 নাম্বারটায় দেখো সময় দেখো 0 থেকে 1 যাচ্ছে, 1 থেকে 2 যাচ্ছে, 2 থেকে 3 যাচ্ছে, কিন্তু বেগ দেখো 4 তো 4-এই আছে। তো এক্ষেত্রে আমরা কী বলতে পারি, 4 নাম্বার যে লাইনটা আছে এ তোমার স্থির বেগকে নির্দেশ করে, ঠিক আছে, স্থির বেগকে নির্দেশ করে। আর এই স্থির বেগ কখন হবে, ধরো তুমি গাড়ি চালাচ্ছ, ঠিক আছে, এবার গাড়ি বাইক চালাচ্ছ ধরো, এবার একটা হ্যান্ডেলে কী থাকে, ব্রেক মানে ক্লাচ থাকে, একটা হ্যান্ডেলে কী থাকে, এক্সেলারেটর থাকে। তো এক্সেলারেটর ধরো তুমি ঘোরাচ্ছ তখন তোমার কি স্পিডটা বৃদ্ধি হচ্ছে, এক্সেলারেটর কমাচ্ছ তখন তোমার স্পিড কমে যাচ্ছে, কিন্তু ধরো এক্সেলারেটর তুমি জাস্ট ধরে আছো একদম স্থিরভাবে, তো যার কারণে তোমার গাড়ি কি ধরো 40 স্পিডে 40-এই চলছে। এটা কখন চলবে, যখন তুমি একদম এক্সেলারেটরকে একদম স্থিরভাবে ধরে রাখবে। এবার এক্সেলারেট স্থিরভাবে ধরে রাখার অর্থ কী, না তুমি ওটাকে বাড়াচ্ছ না কমাচ্ছ, একদম 0 করে রেখেছো। তো এই 4 নাম্বার যে রেখাটা আছে এই রেখাটা মনে রাখবা, এটা তোমার শূন্য ত্বরণকেও দেখায়, ঠিক আছে, শূন্য ত্বরণ। এবার তোমাকে পরীক্ষায় কী জিজ্ঞেস করবে, যে সময় অক্ষের সমান্তরাল যে রেখাটা আছে সেটা কী নির্দেশ করে। অপশানে তোমাকে যদি স্থির বেগ দেয় সেটা কারেক্ট অ্যান্সার হবে, অপশানে যদি তোমাকে দেখায় শূন্য ত্বরণ সেটাও তোমার কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। তো এই দুটোই তোমরা মনে রাখবা, ঠিক আছে। স্থির বেগ মানে তো বুঝতেই পারছো না, তুমি যদি একটাই স্পিড মেনটেন করো তার মানে কি তুমি এক্সেলারেট করছো না, ওই একটা হ্যান্ডেলে যেটা ঘোরাতে হয় সেটা তুমি ঘোরাচ্ছ না, বুঝতে পারলে তো। এটা হয়ে গেলো 4 নাম্বার। এবার দেখো 5 নাম্বারের, 5 নাম্বারের কন্ডিশন কী আছে দেখো, বেগ কিন্তু প্রথমে 0 ছিল, 0 থেকে 1 হয়েছে, 1 থেকে 2 হচ্ছে,
তো এখানে দেখো উপরে যখন উঠছে, দেখো এখানে 1 আছে, এখানে 2 আছে, এরকম উপরে যদি উঠতে থাকে 3 হবে, উপরে উঠতে 4 হবে। তো দেখো বেগ বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এর সময় দেখো এই 4 এ ছিল তো 4 এই আছে। মানে তো আমি যদি তোমাকে এটাকে এইভাবে বলি যে তুমি ধরো মানে একটার সময় গাড়ি চালানো শুরু করলা, 40 কিলোমিটার বেগে চালাচ্ছ, কিন্তু তোমার সময় সেই একটার সময় যে গাড়ি চালানো স্টার্ট করেছো, একটা তো একটাই বেঁচে থেকে গেছে। তো এটা কি কখনো সম্ভব বলো? সময় তো কখনো স্থির থাকে না, সময় সবসময় পরিবর্তন হতে থাকে। সময় কারোর জন্য অপেক্ষা করে না, সবাই সময়ের জন্য অপেক্ষা করে, তাই না? এটা একটা প্রবাদ বাক্য আছে না? তার মানে এই যে সময়কে, এই লাইনটা কি দেখা যায়, সময় স্থির হয়ে আছে, যে সেটা সম্ভব না। তো এটা 5 নাম্বার লাইন হয়ে যাবে, তাই তো? 5 নাম্বার দিয়ে রেখেছি। এই 5 নাম্বার যেটা আছে, এটা তোমার কি নির্দেশ করে বলো তো? এটা একটা অসম্ভব অবস্থা, ঠিক আছে? অসম্ভব অবস্থা। এবার এটা তোমাকে পরীক্ষাতে কেমনভাবে জিজ্ঞেস করবে জানো? তোমাকে দিয়ে দিবে যে বেগ অ্যাক্সিসের যে মানে বেগ অক্ষের সমান্তরাল যে রেখাটি আছে, সেটা বেগ সময় গ্রাফে কি নির্দেশ করে? তুমি অপশন থাকবে ত্বরণ বৃদ্ধি হচ্ছে, বেগ বৃদ্ধি হচ্ছে, এক সমান ত্বরণ আছে, অসম্ভব অবস্থা আছে। তাহলে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? 4 নম্বর অপশন, অসম্ভব অবস্থা। ঠিক আছে? তো এটা হয়ে গেল বেগ সময় গ্রাফের কোন রেখা কী নির্দেশ করে। এবার দেখো আমাকে বলেছে যে এলাকার ক্ষেত্রফল কী নির্দেশ করে। ক্ষেত্রফল কোনটা হবে জানো? এই যে এইটুকুটা দেখছো, এইটুকুটা হচ্ছে তোমার ক্ষেত্রফল। ঠিক? কারণ এইটা দেখো একটা বর্গাকার ইসে দেখছো, মানে এখান থেকে এটা বেরিয়েছে, এখান থেকে এতটা এসছে, মানে দেখে কি এটা একটা বর্গাকার রাখছে কিনা। বা তুমি যদি এই বড়টাকেও দেখো, বড়টাও দেখো একটা বর্গাকার রাখছে। তো এখানে দেখো কী আছে, এখানে তোমার বেগ আছে, বৃদ্ধি হচ্ছে, মানে একটা তোমার কি স্পিড আছে, তাই তো? বেগকে তুমি স্পিড বলতে পারো, ভেলোসিটি বলতে পারো। আর এখানে দেখো সময় আছে, তো স্পিড ইন্টু টাইম তোমার কী নির্দেশ করে? ডিস্টেন্স নির্দেশ করে, তাই তো? এবার এই ডিস্টেন্স তোমার কি হয় যখন মানে আমরা দূরত্ব বা সময় এটাকে রাখবো, কিন্তু এটাই যখন বেগ আর সময় চলে আসবে, স্পিডের জায়গায় আমি লিখে দিলাম ভেলোসিটি ইন্টু হচ্ছে টাইম। তো ডিস্টেন্স তোমার কি হয়ে যাবে? এটা ডিসপ্লেসমেন্ট হয়ে যাবে, মানে সরণ হয়ে যাবে, তাই তো? সরণ হয়ে যাবে। তো এটাই আমাকে জিজ্ঞেস করেছে যে এই গ্রাফের অন্তর্গত এলাকার ক্ষেত্রফলকে নির্দেশ করে, সরণ নির্দেশ করে। কেমন? তো এই জিনিসগুলো তোমরা মনে রাখবা। বল কাকে বলে? বলের ফর্মুলা হচ্ছে তোমার কি এফ সমান সমান এম এ, তাই তো? বলকে কী দিয়ে দেখানো হয়? এটাকে তোমার নিউটন দিয়ে দেখানো হয়। আর বলকে যদি মানে ভেঙে লেখা হয় তাহলে কী বলবা? এটা হচ্ছে তোমার ভর ইন্টু ত্বরণ। ত্বরণ কাকে বলে? বেগ, মানে বেগ পরিবর্তনের দরকে ত্বরণ বলে, তাই না? এটাকে আমরা কীভাবে লিখতে পারি? ভি2 মানে ভি মাইনাস ইউ বাই টি। এখানে ভি তোমার কি প্রারম্ভিক বেগ, ইউ হচ্ছে তোমার অন্তিম বেগ। তো প্রারম্ভিক বেগ থেকে অন্তিম বেগকে মানে বিয়োগ করে যদি সময় দিয়ে ভাগ করে দাও, তাহলে আমরা ত্বরণ পেয়ে যাব। ত্বরণের ঠিক উল্টো হচ্ছে তোমার মন্দন, মানে সেমই জিনিস কিন্তু মন্দন। এটাতে কি হয়, ব্রেক যে আমরা মারছি না, যেমন ধরো আমরা যখন এক্সেলারেট করছি বাইক চালানোর সময়, সেটাকে আমরা কী করছি? ত্বরণ করছি। এবার যখনই আমরা ব্রেক মেরে দিচ্ছি, তখন আমরা কী হচ্ছে, সেটা ত্বরণ হয়ে যাচ্ছে, মন্দন হয়ে যাচ্ছে। এটাকে তোমার ইংরেজিতে কী বলা হয় বলো তো? রিটার্ডেশন বলা হয়। আর ত্বরণকে তোমার কী বলা হয়? অ্যাক্লিয়ারেশন বলা হয়। সরণ কী হয়? সবথেকে শর্টেস্ট ডিস্টেন্সকে সরণ বলা হয়, তাই না? বল তো বলেই দিলাম। তো এই পয়েন্টগুলো তোমরা মনে রেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে প্রতিস্থাপন বিক্রিয়ায় একটি মৌল কেন অন্য মৌলকে সরিয়ে দেয়, তাই তো? দেখো প্রতিস্থাপন বিক্রিয়ার যদি তোমাকে আমি একটা উদাহরণ দিই, তো উদাহরণ কী দেবো? ধরো তুমি নিলে হচ্ছে আয়রন নিলে, ঠিক আছে? Fe প্লাস কপার সালফেট নিলে CuSO4, ঠিক আছে? এটাকে যখন রিঅ্যাক্ট করানো হবে তখন কি তৈরি হবে জানো? ফেরাস সালফেট মানে FeSO4 প্লাস হচ্ছে তোমার কপার, ঠিক আছে? এই জিনিসটা তৈরি হবে। এখানে দেখো Fe যে আছে মানে লোহা যে আছে, সে কপারকে সরিয়ে দিল, সরিয়ে নিচে কপারের জায়গায় এসে বসে গেল, আর কপারকে আলাদা করে দিল। এটাই তোমার কি হলো? প্রতিস্থাপন বিক্রিয়া হয়ে গেল। এবার এই লোহা কেন কপারকে সরিয়ে তার জায়গায় আমাকে মানে কপারকে সরিয়ে সে কপারের জায়গায় এসে বসে গেল, এটাই আমাকে মেইনলি জিজ্ঞেস করেছে। তো দেখো আমরা এটা জানার জন্য তোমাকে জানতে হবে, কী নাম যেন ওটার, এক সেকেন্ড, রিঅ্যাক্টিভ সিরিজ জানতে হবে। তো রিঅ্যাক্টিভ সিরিজে কী হয় দেখো, সবার প্রথমের এলিমেন্ট কি? পটাশিয়াম, তারপর সোডিয়াম, ঠিক আছে? তারপরে ক্যালসিয়াম, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, তারপর হচ্ছে তোমার জিঙ্ক, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার আলসিজিন, অ্যালুমিনিয়াম, কার্বন, জিঙ্ক, তারপর হচ্ছে তোমার লোহা, তারপর হচ্ছে তোমার লেড, ঠিক আছে? লেড, তারপর হচ্ছে তোমার হাইড্রোজেন, তারপর হচ্ছে কপার, তারপর হচ্ছে তোমার সিলভার, ঠিক আছে? তারপর হচ্ছে সোনা, তারপর হচ্ছে তোমার প্ল্যাটিনাম। আর কপার আর সিলভারের মাঝখানে তোমার পারদ আছে, ঠিক আছে? HRG, ঠিক আছে? এই হয়ে গেল তোমার রিঅ্যাক্টিভ সিরিজ। রিঅ্যাক্টিভ সিরিজের মনে রাখবা, উপরের দিকে যেটা আছে সেটা তোমার অত্যাধিক রিঅ্যাক্টিভ, আর নিচের দিকে যেগুলো আছে সেগুলো তোমার কম রিঅ্যাক্টিভ, ঠিক আছে? এবার যেটা উপরের দিকে আছে সেটা বেশি রিঅ্যাক্টিভ, মানে আমি বলতে পারি উপরের দিকে যেগুলো আছে সেগুলো বেশি শক্তিশালী, বেশি
শক্তি বলতে পারো। বেশি শক্তি কথার অর্থ কী, মানে বেশি রিয়াক্টিভ, ঠিক আছে। নিচের দিকে যেগুলো আছে সেগুলো কম রিয়াক্টিভ, কম শক্তিশালী। এবার দেখো লোহা আর কপার, ঠিক আছে, দুজন আছে। লোহা দেখো কোথায় আছে, লোহা আছে তোমার এখানে, কপার দেখো এখানে আছে। তো এইটা আমি কি বললাম যে উপরের দিকে যেগুলো আছে সেটা তোমার বেশি শক্তিশালী, নিচের দিকে আছে। এবারে আমি শুধু লোহা আর কপারের মধ্যে তুলনা করি, তো আগে কে আছে, তোমার লোহা আছে, তারপরে তোমার কপার আছে। তার মানে লোহা তোমার কি কপারের থেকে বেশি শক্তিশালী হয়ে গেল। যেহেতু বেশি শক্তিশালী হয়ে গেল সেই জন্য কপার কি করলো, মানে এই লোহা কি করলো কপারকে তোমার ভাগিয়ে দিল, দিয়ে নিজে কপারের জায়গায় বসে গেল। যেমন তুমি বলতে পারো যে ধরো কি বলবো, দেখো তোমার আছে ধরো এখানে অভিষেক বচ্চন, ঠিক আছে, অভিষেক আছে প্লাস সালমান খান আছে। সালমান খান আর প্রেম করতো কার সাথে, ঐশ্বর্য রায়ের সাথে। এবার যখন রিয়্যাক্ট হল তখন দেখো অভিষেক সালমান খানকে ভাগিয়ে কি করলো, ঐশ্বর্য রায়ের সাথে বিয়ে করে নিল কিনা। তা আমি এটা বলতে পারি এখন অভিষেক প্লাস ঐশ্বর্য রায় হয়ে গেল, আর তোমার আলাদা হয়ে গেল তোমার কি নাম জানো, সালমান খান আলাদা হয়ে গেল, ঠিক আছে। সেম জিনিস এখানে হচ্ছে। এবার তুমি এটাকে এইভাবে বলতে পারো যে অভিষেক বচ্চন হচ্ছে তোমার ওই অমিতাভ বচ্চনের ছেলে। তো অমিতাভ বচ্চন বেশ শক্তিশালী অভিষেক বচ্চনের তুলনায়, যেহেতু সে তার ছেলে, তো সেই জন্য সালমান খানের থেকে বেশি শক্তিশালী অভিষেক বচ্চন হয়ে গেল। সেই জন্য কী করলো, সালমান খানকে ভাগিয়ে ঐশ্বর্য রায়ের সাথে বিয়ে করে নিল। সেম জিনিস এখানে, এটা হয়ে গেল তোমার অভিষেক বচ্চন, এটা হয়ে গেল সালমান খান, SO4 হয়ে গেল ঐশ্বর্য রায়। অভিষেক বচ্চন কী করলো, সালমান খানকে ভাগিয়ে দিল, ভাগিয়ে দিয়ে তোমার কী করলো, নিজে ঐশ্বর্য রায়ের সাথে বিয়ে করে নিল। এবার এটা দেখো যদি প্রশ্নে আসা যায় তো কী বলবো, প্রতিস্থাপন বিক্রিয়ায় কোন মানে একটি মৌল কেন অন্য মৌলকে সরিয়ে দেয়, কম সক্রিয়তার কারণে কি মানে বেশি শক্তিশালী তাই সরিয়ে দেয়, এটা তোমার অ্যান্সার হবে না। বলছে উচ্চ সক্রিয়তার কারণে, অপশন নাম্বার বি কারেক্ট অ্যান্সার, কারণ উপরেরগুলো তো বেশি রিয়াক্টিভ, তাই না। এই জিনিসটাও মনে রাখবা। সমান সক্রিয়তা হবে না, পারমাণবিক ভর তো এটা হ্যান্ডটাই দিয়ে দিয়েছে, তাই তো। একটা জিনিস মনে রাখবা, এই যে কপার আছে কি না, কপার মনে রাখবা এই যখন মানে রিয়্যাক্ট করে কি না, রিয়্যাক্ট করার পর যখন কপার আলাদা হয়ে যায়, মানে এই কপার সালফেট থেকে যখন কপার আলাদা হয়ে যায় তখন কপার নিজের রঙকে পরিবর্তন করে নেয়, ঠিক আছে। আর রং পরিবর্তন করে কোন রং করে বলো তো, একটা তোমার মনে রাখবা লাল বা তোমার বাদামি। ম্যাক্সিমাম তোমাকে প্রশ্নে বাদামিটাই অ্যান্সার দেয়, মানে অপশানে বাদামিটা ম্যাক্সিমাম টাইম দেয়, ঠিক আছে। তবুও তোমরা লালটাও মনে রাখবা, আর এটাও কিন্তু তোমার এই গ্রুপটিতে অনেকবার জিজ্ঞেস করেছে, সেই জন্য আমি এই ফর্মুলাটা মানে এটাই নিলাম, বুঝতে পারলে। লোহা যদি কপার সালফেটের সাথে রিয়্যাক্ট করে তাহলে লোহা কপার সালফেটকে সরিয়ে ফেরাস সালফেটে পরিণত হয়ে যায়। এবার কপার সালফেটকে যখন সরিয়ে দেয় কপার সালফেট তোমার লাল বা বাদামি রঙের হয়ে যায়। আর কপার সালফেটের তোমার রঙ কী হয়ে যাবে, এটা হচ্ছে নীল কালারের রঙ থাকে, ঠিক আছে। নীল কালার থেকে তোমার এই লাল বাদামি হয়ে যায়। কপার সালফেটকে মনে রাখবা ব্লু ভিট্রিয়ল নামে জানা যায়, ঠিক আছে। কি বললাম, কপার সালফেট হয়ে গেলো তোমার ব্লু ভিট্রিয়ল, কেমন, এটাও কিন্তু তোমাকে জিজ্ঞেস করে, কেমন। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে যদি রোধ তোমার 4 হয়, একটা রোধ 4 দিয়েছে, দ্বিতীয় রোধ 12 দিয়েছে, দুটোকে সমান্তরাল ক্রমে লাগানো হয়েছে, একটা 6 ভোল্টের ব্যাটারির সাথে যুক্ত করা হয়েছে, তো জিজ্ঞেস করে সার্কিটের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান, ঠিক আছে, কোনো ব্যাপার না। সমান্তরাল ক্রমে যদি থাকে তাহলে টোটাল তোমার রেজিস্ট্যান্স কী হয়ে যাবে, 1/R1 প্লাস 1/R2, তাই তো। এরকমভাবে আমরা কি সমান্তরাল ক্রমে যখন থাকে তখন বের করি। তো তখন আমাকে টোটাল রেজিস্ট্যান্স বের করতে হবে। তো কী করবো আমরা, 1/R কত দিয়েছে দেখো 4, তো এখানে 4 লিখে দাও, প্লাস এটা কত আছে 12, তো এখানে তুমি 1/12 লিখে দাও। তো এটা দেখো কত আসবে 12, এটা আসবে 3, আর এটা আসবে তোমার 1, তো তোমার কত আসছে 4/12, তাই তো। তো 4 দিয়ে আমি এটা কেটে দিই, কত 3 চলে আসবে। তো দেখো R/1/R টোটাল সমান সমান আছে 1/3, এই এক কেটে গেল, তো টোটাল রেজিস্ট্যান্স কত হয়ে গেল আমার 3 হয়ে গেল, ঠিক। এবার আমাকে বলেছে সার্কিটের মধ্যে দিয়ে প্রবাহিত বিদ্যুৎ। তো দেখো আমরা ফর্মুলা কি জানি, আমাকে এখানে ভোল্টেজ দেওয়া আছে, রেজিস্ট্যান্স আমরা পেয়ে গেছি, আই আমাকে বার করতে হবে। তো ভি সমান সমান কী হয়, IR হয়। ভি আমাকে দিয়ে দিচ্ছে 12 সমান সমান আই আমাকে বার করতে হবে, আর রেজিস্ট্যান্স কত দিয়েছে দেখো 3 দিয়ে দিয়েছে, তাই না। কিছু ভুল হলো নাকি, 3, 12, 4, 3 বারে কেটে গেল, আচ্ছা সরি এটা তো তোমার 6 আছে, তাই তো, সরি ভোল্ট হয়ে যাবে তোমার কত 6 ভোল্ট দেওয়া আছে, সমান সমান আই দেওয়া আছে কত বের করতে হবে, আর দেওয়া আছে আমাকে 3 দিয়ে যদি আমি এটা কেটে দিই তো 2 হয়ে যাবে, তো আয়ের মান কত হয়ে গেল 2 অ্যাম্পিয়ার হলো, অপশন নাম্বার সি, ঠিক আছে। তো এই জিনিসটা মনে রাখবা। একটা তোমাকে জিজ্ঞেস করে প্রশ্ন, তোমাকে ডিরেক্ট জিজ্ঞেস করবো, অলরেডি জিজ্ঞেস করেও নিয়েছে, মনে রাখবা সমান্তর ক্রমে যদি কোনো মানে যুক্ত করা হয় না, সমান্তর ক্রমে কী হয় বলো তো, মানে যে নেট
রেজিস্ট্যান্সটা আসে, যেমন টোটাল রেজিস্ট্যান্সটা, সেটা তোমার কি হয়, যেটা সব থেকে ছোটো রেজিস্ট্যান্স তার থেকেও তোমার কম আসে। এই জন্য সমান্তর ক্রমে যে যুক্ত হয় সেটাকে আমরা কি বলি, তুল্য প্রতিরোধ বলি, ঠিক আছে। তুল্য প্রতিরোধ। তুল্য প্রতিরোধ কি হয়, যে তোমার মানে যেটা মিনিমাম আছে মিনিমামের থেকেও মিনিমাম হয়। যেমন এটাতে দেখো না, একটা 4 আছে আর 12 আছে, তো দুটোকে যখন আমি যোগ করলাম, টোটাল রেজিস্ট্যান্স বার করলাম, তখন 3 এলো। তো 3 তোমার থেকে এই দুটোর মধ্যে মিনিমাম কে 4, তো এটা মিনিমামের থেকেও মিনিমাম হয়ে গেল। আর কিন্তু এই যে যেটা সিরিজ থাকে, সমানে শ্রেণীক্রমে থাকে, সেখানে তোমার কি হয়, ম্যাক্সিমামের থেকে ম্যাক্সিমাম হয়। যেমন দেখো 4 আর 12 যদি তোমাকে শ্রেণীক্রমে যদি যুক্ত করতে হতো, তাহলে কি হতো, 4 + 12 16 হয়ে যেত। তো এই 16টা দেখো তোমার কি, যেটা ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স তার থেকেও বড় হচ্ছে, তাই তো। আরেকটা জিনিস মনে রাখবা, সমান্তর ক্রমে তোমার কি হয়, ভোল্টেজ তোমার সমান হয়, ঠিক আছে। ভোল্টেজ সমান হয়, কিন্তু বিদ্যুৎ ধারা তোমার কি হয়, আলাদা আলাদা হয়, ঠিক আছে, আলাদা হয়। কিন্তু শ্রেণীক্রমে মানে সিরিজে যদি থাকে, সেক্ষেত্রে তোমার মনে রাখবা যে ভোল্টেজ যেটা আছে সেটা তোমার কি হয়, আলাদা হয়, তাই তো। কিন্তু যেটা তোমার ওই বিদ্যুৎ ধারা তড়িৎ প্রবাহ আছে, সেটা তোমার কি হয়, সমান হয়, ঠিক আছে। তো এই পয়েন্টগুলো তোমরা মনে রেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে প্রোটন সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক, তাই তো। দেখো প্রোটন যে আছে, আমরা কি জানি, তিনটা জিনিস হয়। তিনটা হচ্ছে আমাদের প্রকৃতির মৌলিক কণ। একটা তোমার কি, ইলেকট্রন, একটা একটা প্রোটন আর একটা নিউট্রন, তাই তো। ইলেকট্রন দেখো, এর তোমার কি হয়, নেগেটিভ চার্জ হয়, আর এর চার্জ কত হয়, -1.6 ইন্টু, মানে কত হয় ওটা, 1.6 ইন্টু 10⁻⁻11, এটাই হয়তো নাকি। বলছে প্রোটন সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক, তাই তো। বলছে এর ধনাত্মক আধান আধান থাকে, ঋণাত্মক আধান তো ইলেকট্রনের থাকে, অ্যান্সার হবে না। এটি নিরপেক্ষ, নিরপেক্ষকে থাকে, নিউট্রন থাকে। বলছে এর কোনো ভর নেই, এটাও তোমার ভুল কথা। তো অপশন নাম্বার এ তোমার কী হয়ে যাবে, কারেক্ট অ্যান্সার, তাই না। দেখো আমি যদি তোমাকে বলি, তিনটা জিনিস তোমরা মনে রাখবা। পেন সমান সমান জিটিসি, ঠিক আছে, পেন সমান সমান জিটিসি। পি দিয়ে প্রোটন, ই দিয়ে ইলেকট্রন, এন দিয়ে নিউট্রন। প্রোটনের খোঁজ করেছিল তোমার গোল্ডস্টিন, জি দিয়ে গোল্ডস্টিন। ইলেকট্রনের খোঁজ করেছিল তোমার কি, থমসন, টি দিয়ে থমসন। নিউটনের খোঁজ করেছিল তোমার চ্যাডউইক, সি দিয়ে তোমার চ্যাডউইক, ঠিক আছে। এবার দেখো প্রোটনের ব্যাপারে যদি বলি, প্রোটনের খোঁজ কে করেছিল বলো তো। মনে রাখবা প্রোটনের খোঁজ করেছিল তোমার গোল্ডস্টিন, ঠিক আছে, গোল্ডস্টিন, গোল্ডস্টিন, ঠিক আছে। তোমাকে জিজ্ঞেস করে কিসের মাধ্যমে খোঁজ করেছিল, তোমার ক্যানাল রে, ঠিক আছে, ক্যানাল রে এর মাধ্যমে তোমার প্রোটনের খোঁজ করেছিল। কিন্তু প্রোটন যে নামকরণ, ঠিক আছে, প্রোটন নামটা দিয়েছিল তোমার মনে রাখবা রাদারফোর্ড, ঠিক আছে, রাদারফোর্ড, কেমন। আচ্ছা প্রোটনের যদি তোমাকে জিজ্ঞেস করে যে প্রোটনের তোমার কি বলে জানো, মানে চার্জ কত হয়, তাই তো, যেহেতু পজিটিভ চার্জ থাকে, তো মনে রাখবা প্রোটনের হচ্ছে তোমার +1.6 ইন্টু 10⁻⁻19, ঠিক আছে। এটা তোমার কি হলো, প্রোটনের হয়ে গেল। ইলেকট্রনের তোমার সেম থাকে, শুধু ইলেকট্রনে কি থাকে, প্লাসের জায়গায় মাইনাস থাকে। তো ইলেকট্রনের তুমি কি বলবা, -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, কেমন, এই জিনিসটা মনে রাখবা। আচ্ছা প্রোটনকে যদি তোমাকে জিজ্ঞেস করে, আচ্ছা প্রোটন তো তোমার ক্যানাল রে দিয়ে তৈরি হয়। প্রোটনকে তোমার অ্যানোড কিরণও বলা হয়, ঠিক আছে, যেহেতু ক্যানাল রে দিয়ে হয়েছে, তো এটাকে মনে রাখবা। ক্যানাল রে তো ক্যাথোড মেরে দিও না, কিন্তু ক্যানাল রে তৈরি হয়েছে, এটাকে তোমার অ্যানোড কিরণ বলা হয়, ঠিক আছে। প্রোটনকে তোমার অ্যানোড কিরণ বলে। কেন অ্যানোড কিরণ বলা হয়, কারণ এটা পজিটিভ হয়। নেগেটিভ যেটা হয় সেটা কী বলে, ক্যাথোড বলা হয়। তার মানে ইলেকট্রনকে তোমার কী বলা হবে, ক্যাথোড কিরণ বলা হবে, ঠিক আছে। এই জিনিসটাও তোমরা মনে রাখবা, কেমন। আর নিউট্রনের তো দেখো, নিউট্রন তো একটা মানে কী বলবো, আধানহীন একটা হয়। কিন্তু নিউট্রনের কী, নিউট্রন হচ্ছে সব থেকে ভারী একটা মানে কণ, ঠিক আছে। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন তো হচ্ছে প্রকৃতির তিনটা মৌলিক কণ, তারপরে নিউট্রন হচ্ছে সব থেকে ভারী কণ। যদি তোমাকে জিজ্ঞেস করে যে সব থেকে বেশি ভেদন ক্ষমতা, মানে কোনো কিছুকে ভেদ করে দেওয়ার ক্ষমতা কার আছে, তো তুমি কি বলবা, সেটা হচ্ছে তোমার সব থেকে বেশি, সব থেকে বেশি হচ্ছে তোমার নিউট্রনের, তারপরে হচ্ছে তোমার প্রোটনের, তারপরে হচ্ছে তোমার ইলেকট্রনের, ঠিক আছে, ভেদন ক্ষমতা। যদি তোমাকে জিজ্ঞেস করো সব থেকে ভারী কী, সেক্ষেত্রে তোমার নিউট্রন হবে প্রথম, দ্বিতীয় প্রোটন, তৃতীয় ইলেকট্রন, ঠিক আছে। তো এই জিনিসগুলো তোমরা মনে রাখবা। আর প্রোটন কী বলতো, এটা হচ্ছে একটা স্থায়ী কণ, ঠিক আছে। প্রোটন কি, এটা একটা স্থায়ী কণ, কেমন। তো যা যা তোমার প্রোটন সম্বন্ধে আছে সবই বলে দিলাম। আচ্ছা এটা যখন জেনে গেছো, তখন তো এর প্রোটনের ভর সংখ্যাটাও জেনে নাও। তো প্রোটনের ভর হচ্ছে, কোথায় লিখি, এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে। দেখো প্রোটনের ভর হচ্ছে মনে রাখবা 1.6725 ইন্টু 10⁻⁻27 কেজি, ঠিক আছে। এই জিনিসটাও তোমরা মনে রেখো, কেমন।
চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে উত্তল লেন্সের ক্ষেত্রে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়, তাই তো? দেখো উত্তল লেন্সের যা জিনিস কনসেপ্ট, তাই তো, উত্তল লেন্স এর যা কনসেপ্ট আছে সেম কনসেপ্ট তোমার অবতল দর্পণ। অবতল দর্পণ, তার মানে যদি আমি অবতল দর্পণ পড়ে নিই তাহলে আমার উত্তল লেন্স পড়া হয়ে যাবে, উত্তল লেন্স পড়ে নিলে অবতল দর্পণ পড়া হয়ে যাবে। আর এটার আমি ডিটেলসে দেখবা লাস্ট যে তোমাকে ক্লাসটা দিয়েছি না, সম্ভবত 14 তারিখের ফার্স্ট শিফট অথবা 13 তারিখের যে অল শিফটের অ্যানালাইসিস করেছিলাম, যে ওখানে আমি তোমাকে একদম ডিটেলসে বলেছিলাম, মানে দুটোকে মিলিয়েও দেখেছিলাম যে কেন উত্তল লেন্স আর অবতল দর্পণ একদম সেম কাজ করে। ঠিক আছে, ওই ভিডিওটা একবার দেখে নিবা, তোমার কনসেপ্টও ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো আমি এখানে অবতল দর্পণটা আমরা বেশ ভালো করে জানি লেন্সের তুলনায়, কারণ অবতল দর্পণের পড়তে সুবিধা, বুঝলে তো, খুব সহজে হয়ে যায়। তো দেখো অবতল দর্পণ কী করে, একটা আলোকে একটা নির্দিষ্ট জায়গায় কেন্দ্রিত করে। উত্তল লেন্সও কী করে, আলোকে একটা নির্দিষ্ট জায়গায় কেন্দ্রিত করে। যেহেতু এরা দুজন আলোকে একটা নির্দিষ্ট জায়গায় কেন্দ্রিত করে, সেই জন্য এটাকে কি অভিসারী লেন্স বলা হয় বা অভিসারী দর্পণ বলা হয়। তো অপশন নাম্বার এ তোমার কারেক্ট আছে। বলছে এটি বাস্তব উল্টো প্রতিবিম্ব গঠন করতে পারে, একদম ঠিক। অবতল দর্পণে তো ম্যাক্সিমাম মানে ছবি তোমার কী হয়, বাস্তবিক আর উল্টোই হয়। শুধুমাত্র মানে কী বলবো, কাল্পনিক আর সোজা কোথায় হয়, যখন সেটাকে এই অবতল দর্পণ এটা তো পোল আর ফোকাসের মাঝখানে যখন রাখা হয়, 6 নম্বর প্রতিবিম্ব মনে করো, সেটা তখন কি আয়নার এই পারে তৈরি হয় কাল্পনিক, আর তোমার বড় প্রতিবিম্ব তৈরি হয়। তো যেটা উত্তল দর্পণে আছে, সরি অবতল দর্পণে সেম জিনিস উত্তল লেন্সে হয়ে যাবে। উত্তল লেন্সে তবে এটা উত্তল লেন্স, এটা হচ্ছে তোমার অপটিক্যাল সেন্টার, এটা হচ্ছে তোমার ফোকাস দূরত্ব মানে F1। এর মাঝখানে যদি কোনো বস্তুকে রাখা হয় সেটা তোমার কী হয়ে যাবে, লেন্সের আর ওই পারে যেতে পারবে না, এই পারেই তৈরি হয়ে যাবে। আর এর পারে তৈরি হয় কোথায়, উপরের দিকে তৈরি হবে। আর উপরে যখন এইটা প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরে তৈরি হওয়ার প্রতিবিম্ব কী হয়, তোমার কাল্পনিক হয়। ঠিক, কাল্পনিক তোমার কখনো উল্টো হতে পারে না, পৃথিবী উল্টো হয়ে যাবে, কাল্পনিক উল্টো হবে না। তো কাল্পনিক তোমার কি সোজা প্রতিবিম্ব তৈরি করবে। ঠিক, আর এটা তোমার কি সবসময় বড় প্রতিবিম্ব তৈরি করবে। তো দেখো কী বলছে, যখন বস্তুকে ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝখানে রাখে, এটা হয়ে গেল ফোকাস, এটা আলোক কেন্দ্রের মাঝখানে থাকে, তখন এটি একটি ভার্চুয়াল মানে কাল্পনিক, অসৎ মানে ভার্চুয়াল বা অসৎ, বিবর্ধিত মানে বড়, সরি এটা বউ হয়ে গেছে, বড় প্রতিবিম্ব গঠন করে, আর সোজা প্রতিবিম্ব গঠন করে। এটাও তোমার ঠিকই বলেছে। বলছে লেন্স সর্বদা একটি ভার্চুয়াল বা অসৎ প্রতিবিম্ব তৈরি করে না, সর্বদা না। যখন তোমাকে শুধুমাত্র এই অপটিক্যাল লোব আর তোমার এই ফোকাসের মাঝখানে রাখা হয় তখনই। যেমন অবতল দর্পণে কি শুধুমাত্র যখন এই পোল আর ফোকাসের মাঝখানে রাখা হয় তখনই শুধুমাত্র কাল্পনিক প্রতিবিম্ব তৈরি হয়, এটাতেও সেম। তো এটাই তোমার কী হলো, ভুল হয়ে গেল। তো অপশন ডি তোমরা যারা যারা করে এসছো একদম কারেক্ট অ্যান্সার আছে। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে আইসোটোপের কোন গুণটি সঠিক। দেখো এই কোশ্চেনটা আমি তোমাকে প্রত্যেক দিন বলে দিই কিনা, যখনই আইসোটোপের কোনো না কোনো প্রশ্ন আসে, কিন্তু একদিনও এই প্রশ্নটা আসেনি, আমি প্রত্যেক দিন তোমাকে এক্সট্রা ফ্যাক্টে বলে দিয়েছিলাম। কীভাবে বলেছিলাম দেখো, মনে করো আইসোটোপ কাকে বলে, যাদের তোমার পারমাণবিক সংখ্যা সমান হয়, তাই তো, পারমাণবিক সংখ্যা তোমার কী হয়ে যায়, সমান হয়। আর পারমাণবিক সমান, আর পারমাণবিক যে ভর আছে সেটা তোমার কী হয়, অসমান হয়, সেটাকে আমরা আইসোটোপ বলি। যেমন আমি তোমাকে উদাহরণের জন্য কী দিই, কার্বন 6-12, কার্বন 6-14। এবার দেখো দুজনের পারমাণবিক সংখ্যা সমান কিন্তু পারমাণবিক ভর কী হয়ে যায়, আলাদা হয়ে যায়, তো এটাকে আইসোটোপ বলে। এবার দেখো আইসোটোপ আমি তোমাকে কী বলেছিলাম, যে এদের রাসায়নিক গুণ সমান হয়। কেন রাসায়নিক গুণ সমান হয়, কারণ দেখো রাসায়নিক গুণ মনে রাখবা, ঠিক আছে, কী বলবো, কেমিক্যাল কোয়ালিটি, ঠিক আছে, রাসায়নিক গুণ, কেমিক্যাল কোয়ালিটি তোমার নির্ভর করে সবসময় এলিমেন্টের উপর। ঠিক আছে, এলিমেন্ট মানে কি, মৌলের উপর, এলিমেন্ট, MENT, ঠিক আছে। এবার দেখো এলিমেন্ট এখানেও দেখো, এটাতেও কার্বন আছে, এখানেও কার্বনই আছে, তো এলিমেন্ট তো তোমার সমান আছে। তো এলিমেন্ট যদি সমান থাকে তাহলে এর যে কেমিক্যাল কোয়ালিটি আছে, রাসায়নিক গুণ, সেটাও তোমার সমান হবে। কিন্তু এর উল্টোতে দেখো, যদি আমি আইসোবার বলি, আইসোবারে তোমার কি হয়, পারমাণবিক ভর তোমার সমান হয় কিন্তু পারমাণবিক সংখ্যা আলাদা হয়। যেমন আর্গন যদি নিই, আর্গনের কত হয়, পারমাণবিক সংখ্যা 18, পারমাণবিক ভর 40। আর আমি ক্যালসিয়াম নিয়ে নিলাম, ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা 20, পারমাণবিক ভর 40। তো দেখো দুজনের দেখো পারমাণবিক ভর তোমার এক সমান আছে কিন্তু পারমাণবিক সংখ্যা আলাদা। কিন্তু এখানে দেখো এদের এলিমেন্ট দেখো দুটোই আলাদা, এটা আর্গন, এটা ক্যালসিয়াম। তার মানে কি এটা কি তোমার কেমিক্যাল রিয়াকশন মানে রাসায়নিক গুণ কি তোমার সমান হবে, বলো, সমান হবে না। কেন, কারণ রাসায়নিক গুণ সবসময় তোমার এলিমেন্টের উপর নির্ভর করে। যেহেতু এখানে এলিমেন্টই আলাদা আছে, তো এখানে তোমার কি রাসায়নিক গুণ সমান হবে না, এটাতে সমান কি হবে, ভৌতিক গুণ সমান হবে। ঠিক আছে, যেহেতু পারমাণবিক ভর সমান আছে, তো এটার মনে রাখবা কি বলবো, ভৌতিক গুণ মানে ফিজিক্যাল কোয়ালিটি। ঠিক আছে, ফিজিক্যাল কোয়ালিটি।
এটা তোমার কি হবে, সমান হবে। ফিজিক্যাল কোয়ালিটি কিসের উপর নির্ভর করে, এটার আকারের উপর বা ভরের, ফিজিক্যাল মানে বুঝতেই পারছো না, মানে বাইরের যে গুণটা আছে, যেমন সেটা কি আকার, কোনোটা বড় কোনোটা ছোট হতে পারে, ভর সংখ্যা কোনোটা ভারী কোনোটা হালকা হতে পারে, এভাবে হতে পারে। তো এটা তোমার কী হয়, কিন্তু দেখো এবার এই ভর দেখো 40 দুজনের ভর সমান আছে, যেহেতু ভর সমান আছে তো ফিজিক্যাল কোয়ালিটি মানে মানে কী বলবো ভৌতিক যে গুণ সেটাও তোমার সেম হবে, তাই তো। এবার অপশানে যাওয়া যাক, আইসোটোপের কোন গুণটি সঠিক, বলছে এদের রাসায়নিক ধর্ম ভিন্ন, রাসায়নিক ধর্মকে ভিন্ন হচ্ছে বলো, ভিন্ন হচ্ছে না, তার মানে এটা তোমার অ্যান্সার হবে না। বলছে এদের পারমাণবিক সংখ্যা ভিন্ন, দেখো তো এদের পারমাণবিক সংখ্যা কি ভিন্ন আছে, দুটোই তো 6, তার মানে এটাও তোমার অ্যান্সার হবে না। বলছে এদের রাসায়নিক ধর্ম সমান হয়, একদম ঠিক, এলিমেন্টের উপর নির্ভর করে বলে না রাসায়নিক গুণ সমান হয়। দেখো এই জিনিসটা আমি তোমাকে প্রত্যেকদিন বলি কি না, আজকে দেখো মানে এই 14 তারিখে দেখো এই কোশ্চেনটা তোমাকে দিয়ে দিয়েছিল, কিন্তু এই কোশ্চেনটা দেখো আগে কিন্তু কখনো আসেনি, এসছে কি বলো, তোমরা যারা যারা অ্যানালাইসিস দেখেছো একদিনও এই কোশ্চেনটা পেয়েছো? আমি জাস্ট তোমাকে এক্সট্রা ফ্যাক্টে বলে যেতাম যে হ্যাঁ এটা মনে রাখো, এটা মনে রাখো, এটা মনে রাখো, দেখো প্রশ্ন দিয়েই দিয়েছে। তো অপশন নাম্বার সি তোমার কি হয়ে যাবে, কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নিউটনের সংখ্যা সমান হয়, একদমই না। নিউটনের সংখ্যা কীভাবে নির্ভর করে, পারমাণবিক সংখ্যা সমান সমান প্রোটন সংখ্যা প্লাস হচ্ছে তোমার নিউট্রন সংখ্যা। তো নিউট্রন সংখ্যা যদি আমাকে বার করতে হয়, পারমাণবিক এই জেডকে আমাকে এদিকে আনতে হবে, জেড কি রিপ্রেজেন্ট করে, প্রোটন সংখ্যা মানে পারমাণবিক সংখ্যাকে। তো অ্যাটমিক মাস থেকে যদি আমি পারমাণবিক সংখ্যাকে বাদ দিই তাহলে আমি নিউট্রন পেয়ে যাব। তো দেখো এটা তোমার অ্যাটমিক মাস 12, পারমাণবিক সংখ্যা 6, তো এদের বিয়োগফল কত হবে, 6 হয়ে যাবে। এখানে দেখো পারমাণবিক ভর 14, পারমাণবিক সংখ্যা 6, তো বিয়োগফল কত হয়ে যাবে, 8 হয়ে যাবে। তো 8 কী হয়ে গেল, তোমার নিউট্রন হয়ে গেল। তো দেখো নিউট্রন কি তোমার সেম আছে, সেম নেই, বলছে নিউট্রনের সংখ্যা সেম হয়, তো এটাও তো ভুল কথাই না। তো অপশন সি কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে মিথাইল অরেঞ্জকে ক্ষার ধরনের দ্রবণে মেশালে তার রং কী হয়। দেখো এই কোশ্চেনটা তোমার 14 তারিখে থার্ড শিফটে এসেছিলো, বুঝতে পারলে। এই কোশ্চেনটা তুমি বেশি দূর না, তুমি আমার প্রিভিয়াস ইয়ার যে করেছি না ওখানে গিয়ে টেকনিশিয়ানের সেট দেখবা, শেষের দিককার সেট দেখবা। আমি তোমাকে একবার অ্যাসিড বেসে গেলো, একবার না অনেকবার তোমাকে অনেক বলে দিয়েছিলাম যে মনে করো যে আমি বলেছিলাম না যে এই 5টা তুমি মনে রাখো, এই 5টার মধ্যেই দেখবো তোমাকে একটা কোশ্চেন দিবেই দিবে, দেখো দিয়ে দিয়েছে। আমি তোমাকে কী কী বলেছিলাম দেখো, সবার প্রথমে তোমাকে বলেছিলাম মিথাইল অরেঞ্জ, ঠিক আছে। মিথাইল অরেঞ্জ যে আছে এটা তোমার একটা লিখে দিলাম ক্ষার, একটা লিখে দিলাম অ্যাসিড, ঠিক আছে, অ্যাসিড। এবার দেখো মিথাইল অরেঞ্জ যে আছে এ তোমার ক্ষারের সাথে যদি মেশানো হয় তাহলে কী রং হবে জানো, এটা হয়ে যাবে তোমার হলুদ, ঠিক আছে, হলুদ। আর তোমার যদি অ্যাসিডের সাথে মেশানো হয় সেটা কী হয়ে যাবে বলো তো, এটা হয়ে যাবে তোমার লাল। আমাকে জিজ্ঞেস করছি ক্ষার ধরনের দ্রবণে, তো অ্যাসিড অ্যান্সার কী হয়ে যাবে, হলুদ হয়ে যাবে। যারা যারা অপশন বি করে এসছে একদম কারেক্ট অ্যান্সার আছে। এবার দেখো মিথাইল অরেঞ্জ ছাড়াও তোমাকে আরও 4-5টা নাম ভাই মনে রাখতে হবে। একটা মনে রাখবা ফিনপথেলিন, ঠিক আছে, ফিন্যাপ, ফিন্যাপ দিয়ে লিখে দিচ্ছি। দেখো ফিন্যাপথেলিন যেটা আছে সেটা তুমি মনে রাখবা যে যদি ক্ষারের মধ্যে ডোবানো হয় তাহলে সেটা তোমার গোলাপি হয়ে যায়, ঠিক আছে, ফিন্যাপথেলিন তোমার গোলাপি হয়ে যাবে। আর যে অ্যাসিডে যদি ডোবানো হয় ফিনাপথলিনকে তাহলে সেটা তোমার বর্ণহীন হয়ে যাবে, ঠিক আছে, বর্ণহীন বলতে পারো, রংহীন বলতে পারো। একটা তুমি মনে রাখবা জবা ফুল, ঠিক আছে, জবা ফুল, জবা ফুলকে মনে রাখবা, এটাকে যদি তোমার মানে বেসের মধ্যে ডুবানো হয় তাহলে সেটা তোমার কী হয়ে যাবে বলো তো, সবুজ হয়ে যাবে, কেমন। আর যদি এটাকে অ্যাসিডের মধ্যে ডুবানো হয় তো অ্যাসিডের মধ্যে মনে রাখবা এটা গোলাপি কালারের হয়ে যাবে, ঠিক আছে, গোলাপি দেয় অনেক সময় অপশানে, গাঢ় গোলাপি দিয়ে দেয়, ঠিক আছে, তো গাঢ় গোলাপি অ্যান্সার মেলে আসবা। একটা মনে রাখবা হলুদ, ঠিক আছে, হলুদ, হলুদ যদি জিজ্ঞেস করে তো মনে রাখবা হলুদ যদি অ্যাসিডের মধ্যে ডোবানো হয় তাহলে সেটা তোমার কী হয়ে যাবে, হলুদ হলুদই থেকে যাবে, কেমন। কিন্তু যদি এটা ক্ষারের মধ্যে ডোবানো হয় হলুদকে তাহলে তোমার কী হয়ে যাবে, সরি, যদি হলুদকে তোমার অ্যাসিডের মধ্যে ডোবানো হয় তাহলে এটা তোমার, হ্যাঁ ঠিকই তো, হলুদই থেকে যাবে, ঠিকই লিখেছিলাম। কিন্তু যদি ক্ষারের মধ্যে ডোবানো হয় সেটা তোমার কী হয়ে যাবে, লাল হয়ে যাবে। আর একটা একদম ওয়ার্ল্ড ফেমাস প্রশ্ন, স্টেট বলো সেন্ট্রাল বলো সব জায়গায় জিজ্ঞেস করে, সেটা হচ্ছে তোমার লিটমাস পেপার, ঠিক, লিটমাস পেপার। লিটমাস পেপার মনে রাখবা যদি অ্যাসিডের মধ্যে ডোবানো হয় তো লিটমাস পেপার অ্যাসিডের মধ্যে কী হয়, এইভাবে মনে রাখো ABR, ঠিক আছে, ABR। দেখো যদি আমি তোমাকে বলি লিটমাস পেপার কী হবে, লিটমাস পেপারকে যদি অ্যাসিডে ডোবানো হয় তাহলে ব্লু লিটমাস পেপার রেড হয়ে যায়, ABR দিয়ে মনে রাখো। লিটমাস পেপার যখনই আসবে, লিটমাস পেপার যদি অ্যাসিডে, এ দিয়ে অ্যাসিডে ডোবানো হয় তাহলে ব্লু লিটমাস পেপার রেড হয়ে যাবে। আর ঠিক এর উল্টো ক্ষারে হবে, ক্ষারে কী হবে তোমার BRB, ঠিক আছে। যদি লিটমাস পেপারকে বেসের মধ্যে ডোবানো হয়, বেস মানে কি ক্ষার, তাহলে রেড লিটমাস পেপার তোমার ব্লু হয়ে যাবে, ঠিক আছে, এইভাবে মনে রাখো। লিটমাস পেপার ABR BRB, ABR কী হয়, লিটমাস পেপার অ্যাসিডে ডোবালে ব্লু লিটমাস পেপার লাল হয়ে যায়, আর বেসে ডোবালে রেড লিটমাস পেপার ব্লু হয়ে যায়,
ঠিক আছে, এই জিনিসগুলো মনে রাখবা। আচ্ছা, অ্যাসিড আর বেসের ব্যাপারে আমি তোমাকে কিছু কিছু জিনিস বলেছিলাম, ওটাও তোমরা মনে করে রাখো। এখানে লিখে দিচ্ছি আমি অ্যাসিড, এখানে লিখে দিচ্ছি বেস। ঠিক আছে, দেখো অ্যাসিড যে আছে, একটা বিজ্ঞানী ছিল আরহেনিয়াস। ঠিক আছে, আরহেনিয়াস। আরহেনিয়াস কি বলেছিল যে অ্যাসিড যে আছে একে যদি জলীয় দ্রবণে ডোবানো হয় তাহলে অ্যাসিড তোমার H+ আয়ন দিবে, আর বেস যে আছে এ তোমার OH- আয়ন দিবে। ঠিক আছে, এটা কে বলে গেছিল? আরহেনিয়াস বলে একজন বিজ্ঞানী ছিল। একটা বিজ্ঞানী ছিল ব্রস্টেড লরি। ঠিক আছে, ব্রস্টেড লরি। ঠিক আছে, এ কি করে বলেছিল জানো তো? এ বলেছিল যে অ্যাসিড যে আছে এই জলীয় দ্রবণে তোমাকে কি প্রোটন দিবে। ঠিক আছে, দিবে মানে কি, দেওয়া মানে কি ত্যাগ করা, তো প্রোটন ত্যাগ করবে। ঠিক আছে, আর বেসে কি হবে, প্রোটনকে গ্রহণ করবে। কেমন? একটা বিজ্ঞানী ছিল তোমার লেবিস বলে। ঠিক আছে, লেবিস কি বলে গেছিল যে এই অ্যাসিড যে আছে এ কি করে, ইলেকট্রনের যে লোন পেয়ার আছে, ঠিক আছে, এভাবে লিখি, লোন পেয়ার অফ ইলেকট্রন। ঠিক আছে, তো ইলেকট্রনের যে লোন পেয়ার আছে সেগুলোকে তোমার কি করে, গ্রহণ করে। আর বেস কি করে, ঠিক এর উল্টো, ইলেকট্রনের যে লোন পেয়ার আছে, লোন পেয়ার অফ ইলেকট্রন, এটাকে কি করে, ত্যাগ করে। ঠিক আছে, এই জিনিসগুলো মনে রাখবা। তোমাকে কেমন প্রশ্ন দিবে জানো? তোমাকে দেবে যে অ্যাসিডকে যদি জলে ডোবানো হয় কি, মানে জলীয় দ্রবণে ডোবানো হলে কি কেমন আয়ন দিবে, তো তুমি কি বলবা, H+ আয়ন দিবে। তোমাকে যদি জিজ্ঞাসা করে অ্যাসিডকে তোমার জলীয় দ্রবণে ডোবানো হয় তাহলে সেটা কি প্রোটন ত্যাগ করবে নাকি প্রোটন গ্রহণ করবে, তো তুমি কি বলবা, অ্যাসিডকে যদি জলীয় দ্রবণ মানে জলীয় দ্রবণের মধ্যে অ্যাসিডকে রাখা হয় তাহলে সেটা তোমার প্রোটন ত্যাগ করবে, আর লোন পেয়ার মানে ইলেকট্রনের যে লোন পেয়ার সেটাকে গ্রহণ করবে। ঠিক আছে, আচ্ছা এটা ছাড়া আর কি কি জিজ্ঞেস করে জানো অ্যাসিড বেস থেকে? একটা তোমাকে জিজ্ঞেস করবে যে নিম্নলিখিত কোনটি প্রাকৃতিক অম্ল ক্ষার সূচক। ঠিক আছে, তো মনে রাখবা প্রাকৃতিক যদি অম্ল ক্ষার সূচক জিজ্ঞেস করে, সেকেন্ড, প্রাকৃতিক, ঠিক আছে, অ্যাসিড অ্যান্ড কী বলবে, অ্যাসিড বেস। ঠিক আছে, অ্যাসিড বেস সূচক লিখে দিচ্ছি তাহলে বুঝতে পারবা প্রাকৃতিকভাবে যেটা। তো দেখো প্রাকৃতিকভাবে একটা মনে রাখবা তুমি হলুদ। ঠিক আছে, হলুদ। একটা তুমি মনে রাখবা লাল বাঁধাকপির পাতা। ঠিক আছে, লাল বাঁধাকপি। কেমন? একটা তুমি মনে রাখবা হচ্ছে পিটুনিয়ার পাতা। ঠিক আছে, পিটুনিয়া এর পাতা মনে রাখবা। একটা তুমি মনে রাখবা জবা ফুল। ঠিক আছে, জবা ফুল। আর একটা হচ্ছে তোমার লিটমাস পেপার। ঠিক আছে, লিটমাস। এটা তোমার কি প্রাকৃতিক। তোমাকে জিজ্ঞেস করবে, যেমন টেকনিশিয়ানের যে এক্সামটা হয়েছিল 2026-এ, সেখানে জিজ্ঞেস করেছিল যে কোনটা ঘ্রাণ সূচক, মানে অ্যাসিড বেসের মানে সূচক হিসাবে। মানে প্রশ্নটা এরকম দিয়েছিল যে ধরো একটা ছেলে আছে যে চোখে দেখতে পায় না, তো সে একটা অ্যাসিড আর বেসকে যে আলাদা করবে সেটা কিভাবে করবে? নিশ্চয়ই গন্ধ শুকে করবে, ঘ্রাণ সূচক। তো সেই ঘ্রাণ সূচকের জন্য কি কি আছে দেখো, ঘ্রাণ সূচক মানে এটাকে বলা হয় অল ফ্যাক্টরি ইন্ডিকেটর। ঠিক আছে, অল ফ্যাক্টরি ইন্ডিকেটর মানে ঘ্রাণ সূচক, বুঝতে পারলো তো, ইন্ডিকেটর। এটা তোমার মনে রাখবে। একটা তোমাকে হয় পেঁয়াজের রস, খুব জিজ্ঞাসা করে এটা, পেঁয়াজের তিনটাই মেনলি জিজ্ঞাসা করে। ঠিক আছে, ওই জন্য তিনটাই তুমি মনে রাখবা। একটা হচ্ছে তোমার পেঁয়াজের রস। ঠিক আছে, পেঁয়াজের রস। একটা হচ্ছে তোমার কি, লবঙ্গ। ঠিক আছে, লবঙ্গ। আর একটা হচ্ছে তুমি মনে রাখবে ভ্যানিলা এসেন্স। ঠিক আছে, ভ্যানিলা এসেন্স। কেমন? এরকম তোমাকে প্রশ্ন কেমন দেবে, তো বলবে কি নিম্নলিখিত কোনটি একটি মানে অল ফ্যাক্টরি ইন্ডিকেটর নয়। তোমাকে পেঁয়াজের রস দিয়ে দিবে, লবঙ্গ দিয়ে দিবে, ভ্যানিলা এসেন্স দিয়ে দিবে, আর একটা দিয়ে দিল জবা ফুল। তো সঠিক অ্যান্সার কি হয়ে যাবে, জবা ফুল। এই যে যেই কোশ্চেনটা আমি তোমাকে বললাম সেম কোশ্চেন তোমাকে টেকনিশিয়ানে জিজ্ঞেস করেছে, ওই জন্য আমি তোমাকে বলে দিলাম। কেমন? তো এই জিনিসগুলোও মনে রাখবা। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে সমজাত শ্রেণীতে পরপর দুটি সদস্যের মধ্যে ড্যাশ গ্রুপের পার্থক্য থাকে। দেখো সমজাত যে শ্রেণী আছে না, সেটাতে দুটো সদস্যের মধ্যে মনে রাখবা যার মানে কী বলবো ভর সংখ্যা 14 অন্তর থাকে, পার্থক্য থাকে। আর যদি গ্রুপের কথা বলে সেটা হচ্ছে CH2। দেখো কার্বনের কত হয় 6 12, তো বা মানে 12 হয়ে গেল কি তোমার ভর সংখ্যা। হাইড্রোজেনের কত হয় 1 আর 1, তো দুখানা হাইড্রোজেন আছে, তো 1 × 2 কত হয়ে যাবে 2 হয়ে যাবে, তো 12 আর 2 14 হয়ে গেল। তো অপশন নাম্বার এ তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, যারা যারা করে এসছো একদম তোমাদের কারেক্ট অ্যান্সার আছে। এটা তোমাদের থার্ড শিফটের কোশ্চেন ছিল, বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে কোন উদ্ভিদের বীজ কোণের ভেতরে গঠিত হয় এবং কোন উদ্ভিদের বীজ ফলের ভেতরে গঠিত হয়, তাই তো? দেখো জিমনোস্পার্ম যেটা আছে না, জিমনোস্পার্মে মনে রাখবা এর মধ্যে তোমার ফুল পাতা সব কিছুই হয়, কিন্তু এর মধ্যে কোনো ফল হয় না। ফল হয় না কারণ কি, এর যে মানে ফলের যে বীজগুলো হয় না, সেটা বীজগুলো কী বলতো ফলের বাইরেই থেকে যায়।
ওই জন্য তোমার কি জিমনোস্পার্মে তোমার কোনো রকম মানে কী বলবো বীজ কোণের ভেতরে গঠিত হয়। কোণ মানে কি, ধরো একটা শঙ্কু আকারের কিছু থাকলো, ওর ভিতরে গঠিত হচ্ছে, কেমন? কিন্তু যেটা এনজিওস্পার্ম হয়, এনজিওস্পার্ম কী হয়, এটা হচ্ছে বীজ যে থাকে সেটা তোমার ফলের ভেতরে থাকে। এনজিওস্পার্মে যদি উদাহরণ নাও, তুমি ধরে নাও আম, ঠিক আছে? আমের যে গুঠিটা হয় সেটা তোমার ফলের ভেতরে থাকে। তারপর তুমি ধরে নাও লিচু, ঠিক আছে? এটা তোমার দেখো ফলের ভেতরে থাকে, তাই না? বা তুমি আর কি ধরবা, ওই ধরো এই বুঝতেই পারছো তো, আম, লিচু, জাম এগুলো সবই তোমার এনজিওস্পার্ম হয়ে গেল। জিমনোস্পার্ম তুমি বলতে পারো এর মানে বীজ কি বাইরে থাকে, বুঝতে পারলে তো? মানে চেনার এটাই যে এর বীজ কোনো রকম কোনো কিছুর ভেতরে থাকে না। যেমন কি বলবো, যেমন এই যে গাছগুলো আছে না, কি নাম যেন, এই পাহাড়ের ধারে ধারে দেখা যায় যে পাইন, ঠিক আছে? পাইন, তারপর তুমি ধরে নাও ফার্ন, ঠিক আছে? ফার্ন, তারপর হচ্ছে সিডার, তাই না? সিডার, তারপর তুমি মনে রাখবা আর কি বলবো, সাইকাস, ঠিক আছে? সাইকাসটা খুব জিজ্ঞেস করে, সাইকাস, এটা তোমার কি, এরা হয়ে গেলো জিমনোস্পার্ম, কেমন? তো এই জিনিসগুলো তোমরা মনে রাখবা। তারপর তবে একটা কি দিয়েছে তোমার, টেরিডোফাইটা, ব্রায়োফাইটা, ঠিক আছে? টেরিডোফাইটা তুমি মনে রাখবা, এটা হচ্ছে তোমার ভূমিতে জন্মানো প্রথম উদ্ভিদ, ঠিক আছে? এটা হচ্ছে তোমার কি, ভূমিতে ভূমিতে জন্মানো, ঠিক আছে? জন্মানো প্রথম উদ্ভিদ, ঠিক আছে? প্রথম উদ্ভিদ। এর যদি তোমাকে কী নাম জানো, যদি উদাহরণ জিজ্ঞেস করে, তো মেনলি যেই উদাহরণটা জিজ্ঞেস করে সেটা হচ্ছে লাইকোপোডিয়াম, ঠিক আছে? এটা তো মানে 2024 থেকে তো এটা সিলেবাসেই ছিল না, না? তার আগে যে 2018-তে ছিল, 2018-তে খুব জিজ্ঞেস করতো। ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, থ্যালোফাইটা, মনে পড়ছে? ওগুলো। তো এটার তোমার অ্যান্সার কী হয়ে যাবে, লাইকোপোডিয়াম, ঠিক আছে? সরি, লাইকোপোডিয়াম, ঠিক আছে? এটা তোমার কী হয়ে গেল, টেরিডোফাইটার উদাহরণ। এটা কি, ভূমিতে জন্মানো প্রথম উদ্ভিদ। আর একটা হয় ব্রায়োফাইটা। ব্রায়োফাইটা কী বলো তো, এটাকে তোমার মনে রাখবা উদ্ভিদ জগতের উভয়চর বলা হয়, ঠিক আছে? উদ্ভিদ জগতের উভয়চর, উভয়চর। উভয়চর মানে কি, এর জলেও থাকতে পারবে, স্থলেও থাকতে পারবে। তো এটা যদি তোমাকে মেনলি যেগুলো জিজ্ঞেস করে উদাহরণ, একটা মনে রাখবা মার্চেন্টিয়া, ঠিক আছে? মার্চেন্টিয়া। একটা তুমি মনে রাখবা ফুনারিয়া, ফুনারিয়া, ঠিক আছে? এই দুটো নাম মনে রাখবা, মেনলি এই দুটোই জিজ্ঞেস করে, তো অসুবিধা নাই, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিলো। বলছে বায়ু এর উপস্থিতিতে, মানে অক্সিজেনের উপস্থিতিতে শ্বসনের সময় পাইরুভেটের বিভাজন কোথায় হয়? তো এটা হয় তোমার মাইটোকন্ড্রিয়ায়, ঠিক আছে? ওয়ান লাইনার প্রশ্ন, ডিরেক্ট তোমাকে মনে রাখতে হবে। কিন্তু দেখো মাইটোকন্ড্রিয়া থেকে তুমি কী কী জিনিস মনে রাখবা, দেখো একটা তুমি মনে রাখবা, মাইটোকন্ড্রিয়াকে কী বলা হয়, পাওয়ার হাউস অফ সেল বলা হয়। কেন বলা হয়? কারণ এ হচ্ছে এনার্জি নির্মাণ করে। যদি জিজ্ঞাসা করে কত এনার্জি নির্মাণ করে, তো কী বলবা, এ হচ্ছে 38 এটিপি এনার্জি নির্মাণ করে, ঠিক আছে? প্লাস হচ্ছে তোমার 1 গ্রাম গ্লুকোজেরও নির্মাণ করে, ঠিক আছে? 1 গ্রাম গ্লুকোজ, ঠিক আছে? এই যে এটিপি আছে না, এটিপিকে মনে রাখবা, এটাকে এনার্জি কারেন্সিও বলা হয়, ঠিক আছে? এনার্জি কারেন্সি, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখবা। আচ্ছা, মাইটোকন্ড্রিয়ার মধ্যে মনে রাখবা, এর মধ্যে তোমার অক্সিশ্বসন হয়। অক্সিশ্বসন মানে কি, কোষীয় শ্বসন যেটাকে বলে না, সেটাই কোষীয় শ্বসন, ঠিক আছে? কোষীয় শ্বসন, এই কোষীয় শ্বসনের মাধ্যমে তোমার কি পাইরুভেটের বিভাজন করে। প্লাস এর মধ্যে মনে রাখবা ক্রেবস চক্র চলে, ঠিক আছে? ক্রেবস চক্র, কেমন? তোমাকে জিজ্ঞাসা করে মাইটোকন্ড্রিয়ার খোঁজ কে করেছিল, তুমি কি বলবা? মাইটোকন্ড্রিয়ার খোঁজ কলিকর নামের একজন বিজ্ঞানী করেছিল, ঠিক আছে? কলিকর, এ খোঁজ করেছিল, ঠিক আছে? একটা বিজ্ঞানী ছিল, ওর নাম ছিল তোমার কি জানো, সি বেন্ডা, ঠিক আছে? সি বেন্ডা, সি বেন্ডা মনে রাখবা, এই মাইটোকন্ড্রিয়াকে বায়োব্লাস্ট বলে আখ্যায়িত করেছিল, ঠিক আছে? বায়োব্লাস্ট। আর অ্যাকচুয়ালি মাইটোকন্ড্রিয়ার যে নামটা আছে সেই নামটা রেখেছিল তোমার আল্টম্যান, ঠিক আছে? ইংরেজিতেই লিখি, এক সেকেন্ড। আল্টম্যান, ঠিক আছে? ALTMAN, আল্টম্যান। এ কী করেছিল, মাইটোকন্ড্রিয়ার নামটা রেখেছিল, ঠিক আছে? তো এই জিনিসগুলো মনে রাখবা। রাইবোজোমকে তো তোমরা প্রত্যেকেই জানো, রাইবোজোম কী হয়, একে তোমার প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, তাই তো? প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, ফ্যাক্টরি, কারণ এটা কি প্রোটিনের সংশ্লেষণ করে। আর কেমন ধরনের প্রোটিন তৈরি করে, 2 ধরনের, একটা হচ্ছে তোমার 70S, একটা তোমার মনে রাখবা 80S, ঠিক আছে? 70S হচ্ছে প্রোক্যারিওটিক জীবের জন্য। প্রোক্যারিওটিক জীব কাকে বলে, যেগুলোকে আমরা খালি চোখে দেখতে পাই না, যেমন অ্যামিবা, ইউগ্লিনা, প্যারামেসিয়াম, ঠিক আছে? এগুলো হচ্ছে তোমার প্রোক্যারিওটিক জীব। 80S কাদের জন্য, ইউক্যারিওটিক জীবের জন্য। ইউক্যারিওটিক জীব কারা, যাদেরকে আমরা চোখে দেখতে পাই, যেমন আমরা নিজে, মানুষ, গাছপালা, যেগুলোকে চোখে দেখতে পাচ্ছি, গরু, ছাগল, ভেড়া, সব কিছু, ঠিক আছে? দেখো সাইটোপ্লাজম কি, সাইটোপ্লাজম কিছুই না, এটা হচ্ছে একটা তরল পদার্থ, ঠিক আছে? যেটা তোমার কোষের মধ্যে থাকে। যেহেতু
মানে সেলের ভিতরে থাকে আর একটা একটা প্লাজমার মতো অবস্থায় থাকে, সেই জন্য এটাকে সাইটোপ্লাজম বলা হয়। এর মনে রাখবা 80% অংশ তোমার কী হয়ে যায়, জল হয়ে যায়। এর মধ্যে তুমি বিভিন্ন ধরনের প্রোটিন পেয়ে যাবা, ঠিক আছে, ডিএনএ পেয়ে যাবা। এই সাইটোপ্লাজমের খোঁজ করেছিল মনে রাখবা পুরকিনজে বলে একজন বিজ্ঞানী ছিল, ঠিক আছে, পুরকিনজে। আর এই সাইটোপ্লাজমকেই হ্যাক্সলে বলে একজন বিজ্ঞানী ছিল, হ্যাক্সলে। এ কী বলেছিল, সাইটোপ্লাজম হচ্ছে আমাদের জীবনের ভৌতিক আধার, ঠিক আছে, জীবনের ভৌতিক আধার। কেমন? সাইটোপ্লাজম মনে রাখবা, সাইটোপ্লাজমের ধরো পার্সেন্টেজ কমে গেল, ঠিক আছে, ধরো 1% যদি কমে যায় কি না, তাহলে আমাদের কী হবে, জল পিপাসা পেতে শুরু করে, ঠিক আছে। যদি সাইটোপ্লাজমের মান 10% কমে যায় তাহলে মনে রাখবা আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে, ঠিক আছে। এই জিনিসটা মনে রাখবা। নিউক্লিয়াস, এটাকে একটু আগেই বললাম, এটা কী বলে, ব্রেন অফ সেল বলা হয়, তাই তো। কেন ব্রেন অফ সেল বলা হয়, কারণ এই যে বাকি যে কোষ অঙ্গগুলো আছে, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গলগি বডি, লাইসোসোম, রাইবোসোম, তারপর সেন্ট্রোসোম, সব কিছুকে এই নিউক্লিয়াস তোমার কী করে, হচ্ছে তোমার কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে, বুঝতে পারলে তো। এই জন্য এর ব্রেন অফ সেল বলা হয়। এই নিউক্লিয়াসের মধ্যে মনে রাখবা তোমার 80% যেটা থাকে সেটা তোমার প্রোটিন থাকে, ঠিক আছে। সাইটোপ্লাজমের মধ্যে 80% তোমার কী থাকে, জল থাকে, কিন্তু নিউক্লিয়াসের মধ্যে 80% তোমার প্রোটিন পাওয়া যায়। কেমন? আর এই একটা জিনিস মনে রাখবা, সাইটোপ্লাজমের কাজ কী না, সাইটোপ্লাজম কোষকে শুকোতে দেয় না। মানে বুঝতেই পারছো না, সাইটোপ্লাজম সেলের মধ্যে থাকা যে প্লাজমা সেটাকে আমরা সাইটোপ্লাজম বলি। কেমন? তো এই পয়েন্টগুলো তোমরা মনে রেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে 4 ওহম এবং 3 ওহমের দুটি রোধক 6 ভোল্ট ব্যাটারির সাথে সমান্তরাল ক্রমে যুক্ত আছে, সার্কিটে প্রবাহিত হওয়া মোট ধারা। এটা তোমার জানো 14 তারিখের 3rd শিফটের কোশ্চেন ছিল। আর সেম প্রশ্ন দেখলে তো তোমার 2nd শিফটেও দিয়েছিল। ওখানে জাস্ট তোমার প্রথমটা কী ছিল, 4 ছিল, দ্বিতীয়টা ছিল তোমার 12, আর ভোল্টেজ কত ছিল তোমার 6ই ছিল। জাস্ট তোমাকে 3-এর জায়গায় এখানে 12 দিয়ে দিয়েছি, আর কিচ্ছু না। তো এটা আমি করছি না, এটা তুমি আমাকে কমেন্ট সেকশনে অ্যান্সারটা জানাবা, কেমন? আগে যেটা ছিল না 4 ওহম, 12 ওহম, ওটা তোমার 2nd শিফটের কোশ্চেন ছিল, আর এটা তোমার 3rd শিফটের কোশ্চেন আছে, ঠিক আছে। তো একইভাবে করতে হবে, এটা তোমরা কমেন্ট সেকশনে জানিও। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে পদার্থবিদ্যায় বল নির্ণয়ের সঠিক সূত্র কী? বল সমান সমান কী হয়, এফ সমান সমান এম এ, তাই না, প্রত্যেকেই আমরা জানি। এটা এম বাই এ আছে, এম প্লাস এ, এম মাইনাস এ, অপশান নাম্বার ডি কারেক্ট অ্যান্সার। এটা তো আশা করি সবাই করে এসছো, তাই না। দেখো এই যে তোমরা বলের যে সূত্র, এটা আমরা কোথায় থেকে পাই জানো? এটা হচ্ছে যে নিউটনের যে 2nd ল আছে, তাই না, 2nd ল থেকে আমরা জানতে পারি। আমরা কি জানি যে মানে নিউটনের 2nd ল কী বলে, যে কোনো বস্তুর উপর যে প্রয়োগ করা বল সেটা ভরবেগ পরিবর্তনের দরের সমানুপাতি হয়। মানে এভাবে তুমি লিখতে পারো যে কোনো বস্তুর উপর প্রয়োগ করা বল সেটা হচ্ছে ভরবেগ পরিবর্তন। ভরবেগ পরিবর্তন আমরা কীভাবে বলবো, ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তো ভরবেগকে কী দিয়ে দেখানো হয়, পি দিয়ে দেখানো হয়, P2 মাইনাস P1। আর ভরবেগ পরিবর্তনের দর কথার অর্থ কী হয়ে যাবে, টি বাই সময় দিয়ে ভাগ করতে হবে। এটা কি থাকে, সমানুপাতি থাকে। তো নিউটনের 2nd ল কী বলছে, কোনো বস্তুর উপর প্রয়োগ করা বল তার ভরবেগ পরিবর্তনের দরের সমানুপাতি হয়, তাই তো। এবার তো এখান থেকে যদি আমি মানে বের করি, সমানুপাতি চিহ্ন সরাবো, ওই জন্য একটা কনস্ট্যান্ট মান নিলাম আমি কি, ঠিক আছে। এবার দেখো ভরবেগ তোমার কী হয়ে যায়, ভর ইন্টু বেগ। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি, P2কে মানে এম মানে ভর ইন্টু বেগ 2 মাইনাস ভর মানে কি এম ভি 1 বাই টি লিখতেই পারি এটাকে। এবার দেখো কে এর মান আমি নিজে থেকে রেখে দিলাম 1, ঠিক আছে। তো 1-এর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে তোমার কী হয়, একই হয়। তো কে এখানে আর দরকার পড়ছে না। এবার দেখো এখান থেকে যদি আমি নিই এফ সমান সমান, এখান থেকে দেখো এম আর এম দুটোতেই কমন আছে, তো আমরা এভাবে লিখতে পারি, এম কমন নিলাম, ভিতরে কী পড়ে থাকলো V2 মাইনাস V1 আর বাই তোমার টি পড়ে আছে। তো V2 মাইনাস V1 কী হয়ে যাবে, অন্তিম বেগ মাইনাস প্রারম্ভিক বেগ। তো অন্তিম বেগ মাইনাস প্রারম্ভিক বেগ বাই সময়, এটাকে কী বলা হয়, বেগ পরিবর্তনের দর। আর বেগ পরিবর্তনের দরকে তোমার কী বলা হয়, ত্বরণ বলা হয়। তাহলে এই যে এই টোটালটা, এটাকে আমরা এ বলতেই পারি, ত্বরণ। তো এবার দেখো এটাকে যদি টোটালটাকে ভালো করে লিখি, এভাবে লিখতে পারো এফ সমান সমান, এফ সমান সমান এখানে এম আছে তো এখানে এম লিখে দাও। আর এইটার টোটালটার পরিবর্তে আমরা এ লিখতেই পারি, তো এ হয়ে গেল। তো বলের সূত্র কী হয়ে গেল তোমার, এফ সমান সমান এম এ। তো আমরা এটা বলতে পারি যে নিউটনের যে দ্বিতীয় সূত্র আছে সেখান থেকে আমরা বলের সূত্র পাই এবং বলের প্রভাব বুঝতে পারি, তাই না। তো এই জিনিসগুলো তোমরা মনে রাখবা, কেমন। তো চলো এই ছিল আজকে আমাদের ক্লাসটা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই জানিও। কোনো রকম ডাউট থাকে বা যদি কোনো মতামত থাকে সেটা তুমি আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, কেমন। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ।